আমার জীবনের প্রথম স্যালারি ছিল 25,000 টাকা। সো দ্য কোয়েশ্চেন, বিবিএ ইজ ইট আ স্ক্যাম? সো আমি 2 মাস মেন্টরসে কোচিং করে তারপরে আই হ্যাড টু ড্রপ আউট। সায়েন্স স্টুডেন্ট হিসেবে আমি একটা দিন কোনো ক্লাসরুমে বসিনি। ইট ইজ মোর অ্যাবাউট সে কতটুকু ডেপথে একটা পার্টিকুলার স্কিলকে আয়ত্ত করতে পেরেছে। আমি এই পুরো সময়টাকে কখনো একটা ডিগ্রি সময় চিন্তা করিনি। 4 বছরটা হচ্ছে গিয়ে একটা লাইফ লাইন টু লার্ন, মেক মিস্টেকস উইদাউট এনি কনসিকুয়েন্স। আপনি কি বিদেশ থেকে পড়াশোনা করেছেন? আপনি কি আইবি এর গ্রাজুয়েট? আপনি কি বুয়েট গ্রাজুয়েট? আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন? এটা আমি প্রায় সময় শুনতাম। বিবিএটা পড়াটা পুরো একটা লস প্রজেক্ট। আমি যদি অন্ধভাবে বিবিএ এর উপর ডিপেন্ড করি তাইলে আসলে আমার ভ্যালুটা তেমন একটা নাই। সো ডু নট লুক ইয়োরসেলফ ইন দ্য মিরর ফর নেক্সট 4 ইয়ার্স। আসলে এন্টারপ্রেনার মাইন্ডসেটটা আসে কিছু গুণগত যোগ্যতা থেকে একটা মানুষের। বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন অ্যান এন্টারপ্রেনার ইন মাই মাইন্ড, ইন মাই হার্ট। আমরা পৃথিবীতে যাই করতে চাই না কেন আমাকে কতগুলো ধাপে পার হতে হবে। আই এম নট আ ইঞ্জিনিয়ার, বাট আই লাইক টু থিঙ্ক লাইক এ ইঞ্জিনিয়ার অর লাইক এ সায়েন্টিস্ট। আমি যদি লিডারশিপ তৈরি করতে চাই, টিম বিল্ডিং করতে চাই, নেটওয়ার্কিং করতে চাই, সো প্রিপারেশন এন্ড মেবি প্র্যাকটিস মেক্স ইউ কনফিডেন্ট and there is always some risk. Welcome everyone. BBA ডিগ্রিটিকে একটা স্ক্যাম কিনা? একজন BBA গ্রাজুয়েট থেকে আমরা জানি যে BBA থেকে গ্রাজুয়েট করে প্রথম আলো, গ্রামীণ ফোনের এবং থাইল্যান্ডে টেলিনোরের জব করার পাশাপাশি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এডটেক 10MS এর সিইও হিসাবেও দীর্ঘ সময় কর্মরত ছিল। তো আমাদের সাথে আছে মির্জা সালমান। সালমানের বর্ণাঢ্য কেরিয়ার এবং BBA থেকে শুরু করে সে কিভাবে নিজের কেরিয়ারটা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারছে, স্ট্রাগল কি ছিল, চ্যালেঞ্জ কি ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। একদম প্রথমেই আমরা একদম সরাসরি জিজ্ঞেস করে ফেলি যে তুমি কি এখন মনে করো কিনা বিবি একটা স্ক্যাম কিনা? থ্যাংক ইউ সো মাচ ঝঙ্কার ভাই, আপনার এই ভেরি ইন্টারেস্টিং পডকাস্টের কনভারসেশন শুরু করা এবং আমাকে আপনার এই বেশ পপুলার একটা পডকাস্টে ইনভাইট করার জন্য। অনেকদিন ধরে আপনার পডকাস্ট শুনছি, দেখছি, প্রায় সময় আমাদের রেফারেন্স হিসেবে ইউজ করা হয়। সো আজকে আপনার এই পডকাস্টে আপনার যারা অডিয়েন্স তাদের সাথে যুক্ত হয়ে অনেক অনেক excited feel করছে, looking forward to sharing. So the question, BBA, is it a scam? So আমার কাছে মনে হয় যে এটাকে একটু ভেঙে বললে একটু বেটার হবে। সো প্রথমত আমি BBA চুজ করেছি নট বাই চয়েস বাট বাই কাইন্ড অফ বাই অ্যাক্সিডেন্টস। আমি শুরুতে কিন্তু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এসএসসি এইচএসসি আমি পুরো সায়েন্সে পাস করেছি এবং পাশ করার পরে আমার বাবা মা অ্যাকচুয়ালি আমার বাসায় পরে এইচএসসি পাশ করার পরে সবাই যখন পড়াশোনা করে ইউনিভার্সিটি ভর্তি অ্যাডমিশনের জন্য, ওই সময় আমি আমার বাসার ডিউটিতে আমি ব্যস্ত ছিলাম। আমার পরিবারের 5 জন ব্যাক টু ব্যাক অসুস্থ ছিল, সো আমাকে হসপিটাল ডিউটি করতে হতো। সো আমি 2 মাস মেন্টরসে কোচিং করে তারপরে আই হ্যাড টু ড্রপ আউট। সো যে কারণে আমি আমার ওই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে পারিনি। প্লাস আমার একটা মজার গল্প আছে যেটা হয়তো পরবর্তী কনভারসেশনে বলবো আজকের ভিতরেই, যে আমি কলেজ জীবনে আসলে আমি হার্মিন মিনারে পড়েছি ফার্স্ট ইয়ারে এবং তারপরে আমার অসুখের কারণে আমার জন্ডিস হয়, তারপরে আমি 3 মাস পড়াশোনা করতে পারিনি। যে কারণে আমি কলেজ জীবনে সেকেন্ড ইয়ার কোথাও পড়িনি। পুরো এন্টার কলেজ সেকেন্ড ইয়ারে সায়েন্স স্টুডেন্ট হিসেবে আমি একটা দিন কোনো ক্লাসরুমে বসিনি। যে কারণে ইউ ক্যান ইমাজিন হোয়াট হ্যাপেন টু মাই গ্রেড ইন কলেজে গিয়ে, যেটা আমার স্কুলে অনেক ভালো ছিল। আমি এসএসসি এইচএসসি পরীক্ষায় এবং আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ যেখান থেকে এটা জিপিএ তে মুভ করেছে, যে আমি ওই ব্যাচের। সো যে কারণে আমার ওই এইচএসসি আমার পরিমাণটা, আমার যে পয়েন্টস এর পরিমাণটা কমে যাওয়ার কারণে একটা, আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমার প্রিপারেশন না থাকার কারণে আমি আসলে সায়েন্সের কোনো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাইনি। যে কারণে অ্যাজ এ ফল ব্যাক আমি কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিইনি, ভর্তি হয়নি। আমি বিবিএ চুজ করেছি ফর 2 রিজনস। কারণ আমি, আপনার অডিয়েন্সে অনেকেই আছেন যারা হয়তো মধ্যবিত্ত পরিবারের, আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আমার জন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটি আসলে এফোর্ড করার মতো অতটা কেপেবল ছিল না। কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন, কেবল রিটায়ার করেছেন ওই সময়। সো আমাদের কোনো বাড়তি ইনকামও ছিল না। আমার ভাই এমবিএ করছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সো ওদের একটা পলিসি ছিল যদি সেকেন্ড চাইল্ড একই ইউনিভার্সিটি জয়েন করে সেই 50% স্কলারশিপ পাবে। সো ওই কারণে আমি বিবিএ তে ঢুকি, যেটা কোনো প্রিপারেশন ছাড়াই আমি শো আপ করে অ্যাডমিশনসে চান্স পেয়ে যাই এবং সেটার কারণে আমি বিবিএ চুজ করি। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমার মনে হয় সবাইকে জানা উচিত যে কেন আমি বিবিএটা পড়েছি। যদি আমার ইচ্ছা ছিল না অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া, বাট বাংলাদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু ছিল না। সেকেন্ড চয়েস ছিল হচ্ছে গিয়ে আর্কিটেকচারে পড়াশোনা করা, সো ওটাও আমার করা হয়নি। সো নাও ইজ বিবিএ স্ক্যাম? আমার কাছে মনে হয় যে বিবিএটা যখন আমি সিলেক্ট করি বা ঢোকার পরপরই আমি একটা জিনিস ডিসিশনটাকে খুব ক্লিয়ারলি নিয়ে নেই। এটা কেন জানি আমার মধ্যে এসেছিল খুব কম সময়ের মধ্যেই, বাট আই এম ভেরি ফরচুনেট। সেটা হচ্ছে কি যে বিবিএ হোক, সিএসসি হোক, ট্রিপলি হোক, ইংলিশ হোক, যেই মেজরই হোক না কেন,
আমি এই পুরো সময়টাকে কখনো একটা ডিগ্রি সময় চিন্তা করিনি। আমি এই সময়টাকে একটা ইনভেস্টমেন্ট পিরিয়ড চিন্তা করেছি, যে আমার জীবন থেকে এতগুলো সময় আমি একটা পার্টিকুলার কাজে বা সময় নিজেকে ইনভেস্ট করব। তখন চিন্তা করেছি, প্রথমেই আমি ঢুকি আসলে বুঝতে পেরেছি যে বিবিএ করে আমি একটা বিশাল মাছের বাজারে একটা চুনোপুটি মাছ হিসেবে বাইর হব। এবং আমার আব্বা আমাকে বলছিল বেসিক্যালি সুন্দর করে একটা ভদ্র ভাষায়, যে একটা বিশাল ভেড়ার পালে একটা ছাগলকে খুব ইজিলি চেনা যায়। সো বলছে যে ওইটা করা যাবে না। সো তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাকে তো তার মানে স্ট্যান্ড আউট করার জন্য বিবিএ ব্যাচে যে কিছু করা যাবে না, কারণ ইউ ক্যান টিচ আ মাঙ্কি হোয়াট ইজ মার্কেটিং 101। তখন আমরা মার্কেটিং আগেকার দিনের মার্কেটিং পড়তাম, যেটা জীবনে পড়াশোনা করে কোনো কিছু কাজে লাগানো হয় না। সো আমি প্রথমে রিয়েলাইজ করলাম যে আমার টোটাল ইউনিভার্সিটি 4 বছরে কেমনে এটা 3 বছরে শেষ করা যায়। আমি এটা চিন্তা করলাম, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে কম সময় শেষ করা যায়। সো আই অ্যাটলিস্ট উইল বি 1 year বিফোর মাই আদার পিপল, কলিগস, তাদের জীবন থেকে আমি 1 বছর আগে থাকবো। সো একটা স্ট্র্যাটেজি নাম্বার 1। স্ট্র্যাটেজি নাম্বার 2, কি করে একটা মিনিমাম গ্রেড রেখে যেন সম্মানজনক গ্রেড, সমাজ যেন আমাকে মানে একদম মানে ফেলায় না দেয়, সেরকম একটা গ্রেড নেওয়া যায় যেটাতে আমার ওই যে মাঙ্কি ব্রেইন হেল্প করবে ওই গ্রেডটা পেতে। বাট আমার যে দিনের যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমানো ছাড়া রিমেনিং 16 ঘন্টা আমি আসলে অন্য কোনো এক্সপিরিয়েন্স এবং স্কিলস অর্জনের জন্য ব্যয় করতে পারবো। তখন আসলে 4 বছরে বা 3 বছরে আমি বিবিএ করছি না, আমি তার 3 বছরের বিবিএর পাশাপাশি অনেকগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, অনেকগুলো পার্ট টাইম জব করছি, সেই জিনিসগুলোই করছি যেটা আমাকে বিবিএ ওই সময় দিচ্ছিল না। সো দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি। অ্যান্ড লাস্টলি, আমি সবসময় শুরু থেকে ছোটবেলা থেকে বিশ্বাস করে আসছি, কারণ আমি ভালো স্টুডেন্ট ছিলাম না কোনো কালেই, আমি মাঝামাঝি স্টুডেন্ট ছিলাম, মাইজা বলা বাসার মধ্যে অ্যাজ ওয়েল। সো আমার জন্য হচ্ছে কি যে আমরা হচ্ছে কি সবসময় মনে করতাম যে মানে আমার ইটস নট অ্যাবাউট কে কোন ডিগ্রি দিয়ে পাস করেছে, পড়াশোনা করেছে, কোন ইউনিভার্সিটিতে গিয়েছে। ইট ইজ মোর অ্যাবাউট সে কতটুকু ডেপথে একটা পার্টিকুলার স্কিলকে আয়ত্ত করতে পেরেছে। সো আমার ডেপথে বেশি একটা খুব ফ্যাসিনেশন ছিল, যে আমি একটা কনভারসেশন খুব হাই লেভেলে, ওই সার্ফেস লেভেলে কনভারসেশন করে খুব বড় বড় বাবা পেতে চাই ওই টিপিক্যাল বিবিএ গ্রাজুয়েটস এর মতো, নাকি আমি একটা ইঞ্জিনিয়ারদের মতো, সায়েন্টিস্টের মতো একটা এভিডেন্স বেস, একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে লেভেলটা, সেটাকে ডেপথে নিয়ে যেতে পারি। সো আমার গোল ছিল হচ্ছে আমি ডেপথে যেতে হবে আমাকে। সো ডেপথে গেলে মানুষ আমাকে বরং ভুল করে কোয়েশ্চেন করবে যে আপনি কি বিদেশ থেকে পড়াশোনা করেছেন, আপনি কি আইবিএর গ্রাজুয়েট, আপনি কি বুয়েট গ্রাজুয়েট, আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন। এটা আমি প্রায় সময় শুনতাম, ও খুব ভালো লাগতো, কারণ আমি হচ্ছে কি ইস্ট ওয়েস্টের বিবিএ, কিন্তু আমাকে মানুষ প্রথমে বলতো নিশ্চয়ই বিদেশ থেকে পড়াশোনা করে আসছি, নিশ্চয়ই আমি আইবিএ বুয়েট থেকে পড়াশোনা করছি, বিকজ ওই যে কনভারসেশনটার কারণে। সো আমার কাছে মনে হয় যে দিন শেষে বিবিএ, যেই সময় বিবিএটা এসেছিল, হয়তো ওই সময় বিবিএ এর একটা বড় প্রচলনটা হওয়ার মেইন কারণটা হচ্ছে গিয়ে মার্কেটে বিবিএ লাইক রিসোর্সের অভাব ছিল। কিন্তু এই সময় আমি আজকের দিনে বলি, বিবিএটা পড়াটা পুরো একটা লস প্রজেক্ট। এটা হেন্স ইটস প্রবলি আই ডোন্ট নো ইফ আই শুড কল ইট স্ক্যাম, বাট আমি বলবো এটা একটা লস প্রজেক্ট। কেন? ওই বিবিএ 4 বছরে যেটা মানুষ, মানে একটা এভারেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে 7 থেকে 8 লাখ টাকা 4 বছরে খরচ করে বিবিএ পাস করে। এটা হচ্ছে আরো বেশি, অনেক ভার্সিটিতে আরো বেশি হয়, আর কম মিডিয়ান হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। এটা শুধু ইউনিভার্সিটি ফি বাই দেবে। ওই 4 বছরে যে ও প্রতি মাসে 10,000 টাকা করে খরচ করে, ওর ফোন, খাওয়া দাওয়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব মিলায় ওর টোটাল খরচ হচ্ছে কি 11 থেকে 12 লাখ টাকা 4 বছরে। 4 বছর পরে ও পাস করে ও কিন্তু মার্কেটে ওই বিশাল একটা, ওই যে জেব্রাদের মতো, অনেক টু মেনি জেব্রাস ইন দ্য মার্কেট, সবগুলো দেখতে একই রকম, ডিফারেন্সিয়েট করা যায় না। সো যেটা ভদ্রভাবে যে তোমার আব্বু বলছিল যে ভেড়ার পাল, সবাই দেখতে সেম। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু ইন্টারাপ্ট করলাম এখানে। সো এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে যে আমি যদি অন্ধভাবে বিবিএ এর উপর ডিপেন্ড করি, তাইলে আসলে আমার ভ্যালুটা তেমন একটা নাই। যে আমি শুধু ক্লাসে যাব, কোন রকমের টেনে টুনে পাস করব, সেটার ভ্যালু নাই। এটা মোটামুটি এটার উপরে যদি আমরা রিলাই করি, দেন ইটস এন স্ক্যাম। বাট তোমার কাহিনীটা একটু হালকা ডিফারেন্ট। তুমি কিন্তু ফুলি এটার উপর ডিপেন্ড করো নাই, প্যারালাল কিছু পার্ট টাইম এটা সেটা করার চেষ্টা করতেছ। সো বিবিএ একটা ভেহিকল। এখানে দুইটা প্রশ্ন চলে আসে যে বিবিএ একটা ভেহিকল, আমার এটা যদি ডিরেক্ট ভ্যালু না থাকে তাহলে আমি এটাতে ঢুকবো কিনা, ঢুকে এটার ইনডাইরেক্ট ফায়দা উঠাবো নাকি ঢুকবোই না। সো এরকম একটা কিছু ফ্যাসিনেশন আছে বা কিছু এক্সাইটমেন্ট অল্প কিছু পোলাপাইনের আছে যে আমি ড্রপ আউট হব বা একদম ইউনিভার্সিটিতে যাবই না। সো তুমি কি সেই পক্ষে বাতাস দিবা, নাকি হচ্ছে যাও কিন্তু এইভাবে ফায়দা উঠাও?
কোনটার দিকে বাতাস দিবা? সো এটা মনে হয় আমার কাছে, ফার্স্ট অফ অল ইটস আ গ্রেট কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা পৃথিবীতে যাই করতে চাই না কেন আমাকে কতগুলো ধাপে পার হতে হবে, এবং কোনো কারোর ধাপটা একই রকম হবে না। সো দের ইজ আ টার্ম কল বিল্ডিং ব্লকস, অ্যান্ড দেন দের ইজ আ টার্ম কল স্প্রিং বোর্ড। সো বিল্ডিং ব্লকসটা আমাকে সবসময় নিজে থেকে কনসিয়াসলি ডিসাইড করতে হবে যে আমি এখন যে কাজটা করবো, এই যে ডিসিশনটা নিব, ইজ ইট গোয়িং টু বি এ বিল্ডিং ব্লকস অর ইজ ইট গোয়িং টু বি এ স্টাম্বলিং ব্লকস, যে এটা এই ব্লকটাতে পাড়া দিলে আমি কি স্টাম্বল করবো কিনা, রাইট? সো বিল্ডিং ব্লকস এন্ড স্টাম্বলিং ব্লকস ভেরি, মানে সোজা বাংলা বলে আমি উপচে পড়বো কিনা বা গর্তে পড়ে যাবো কিনা, ব্লকের নিচে ফাঁকা আছে কিনা যে আমি পাড়া দিলে ডুবে যাবো আর কি। ব্লক দেখা যাচ্ছে কিন্তু ডুবে যাবো কিনা। ছোটবেলা আমরা কঠিন ইংরেজি শব্দ খেলতাম না, যে কতগুলো পাড়া দিচ্ছে তো একটা থাকতো ভেঙে পড়ে যেত, বা আমরা মাইন্ড সুইপিং ছোটবেলায় শিখতাম, এখন পোলাপান খেলে না। যে আপনি আগে পিছিয়ে ছিল যে একদম প্রথম যে প্রিন্স অফ পার্সিয়াটার কথা মনে আছে? ওই একদম একদম ফার্স্ট জেনারেশন, ওই যে ভেঙে পড়তো, তারপরে যে কাটার মধ্যে পড়ে যেত। সো এক্স্যাক্টলি দেখ, একটা হচ্ছে এখন হয়তো এই টাইপের নতুন অনেক মডার্ন গেম বের হয়েছে, বাট কনসেপ্ট হচ্ছে এরকম যে আমি পা দিচ্ছি শিওর না যে এটা হয়তো আমাকে স্টেবল একটা কিছু দিতে পারে, আবার আমি ধসে যেতে পারি আর কি। এই টাইপের একটা বিষয়। আমি কি করি, I made a calculated decision because I have always been an entrepreneur in my mind, in my heart. As an entrepreneur, I cannot change আমার পারিপার্শ্বিকতাটা কিরকম, আমি কখনোই সেটা চেঞ্জ করতে পারবো না। বাট I can change আমি সেই পারিপার্শ্বিকতার ভিত্তিতে আমি নিজেকে কি করে খেলবো। এটা একটা তাসের এক্সাম্পল আছে, যে তাস খেলায় আমরা উই ক্যানট চেঞ্জ দ্য কার্ডস উই আর ডেল্ট। আমাদের যে কার্ড বাইটে দিছে, সেই বাইটে দেওয়া কার্ড আমি কোনোদিন চেঞ্জ করতে পারি না। বাট আই ক্যান চেঞ্জ আমি কোন কার্ডটা কোন সময় খেলবো, দ্যাটস অন মি। আমি কিন্তু বলতে পারবো, অথবা ব্লাফিং করব 29 ব্লাফিং করব যে ওকে ডাবল রিডাবল করতেছি। তার মানে ইটস পিওরলি অন মি। আমি কার্ডরে ব্লেম করে লাভ নাই, আমার নিজের খেলাটা ঠিক করতে হবে। সো আমি রিয়েলাইজ করছিলাম যে আমার খেলাটা সায়েন্সে যদিও আমি চাইছি, আমি ওটা খেলতে পারি নাই। তাই বলে আমি এখন জীবনটাকে ভেস্তে দিতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম কি করে আই ক্যান ইনক্রিজ মাই অডস, আমার যে সাকসেস হওয়ার ইচ্ছা, আমার যে বড় জীবনে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা, সেটার প্রবাবিলিটিটাকে কি করে আমি বাড়াতে পারি। সো আমি চিন্তা করলাম যে আমি যদি বিবিএ করি, I have the luxury to spend very little time to study and still maintain a CGPA and get all the other time to build my real skills and exposure. কিন্তু আমি যদি ওই সায়েন্স করতেই হবে এই চিন্তা করে টাকা পয়সা খরচ করে একটা বি গ্রেড ইউনিভার্সিটিতে একটা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে ভর্তি হয়ে যেতাম, যেখানে আমাকে ল্যাব ওয়ার্ক কোর্স ওয়ার্ক করে করে আমি পাগল, আমি আর অন্য কোনো সময় পাচ্ছি না। প্লাস আমার ভিত্তিটা একটু দুর্বল হওয়ার কারণে, যেহেতু আমি এইচএসসি তে ভালো করে পড়াশোনা করতে পারিনি, হয়তো ওখানে স্ট্রাগল করছি ম্যাথস নিয়ে, অথবা আমি যে ওই ডিগ্রিটা দিয়ে আসলেই কি আমি একটা চাকরি পাবো কিনা, বিকজ ইউনিভার্সিটির হয়তো নামটা বা শিক্ষকটা অতটা যোগ্য না, কিংবা অতটা ভালো না, অতটা এক্সাইটিং না। সো আমি আমার এন্টায়ার ফিউচারটা ডিপেন্ড করছি যে অনেক পসিবিলিটি, বাট এটা আমাকে ক্যালকুলেট করতে হবে যেটাকে আসলে আউটকামটা ঠিক হবে কিনা। সো আমি প্রথমে ডিসাইড করে ফেললাম যে আমাকে এমন একটা চয়েস নিতে হবে যেখানে সময়টা আমার কন্ট্রোলে থাকবে, বাট ডিগ্রিটা না। সো আমি যদি আপনার কোয়েশ্চেনটা যদি উত্তর দিই আবার, তাহলে সেটা হচ্ছে কি যে আমি বলছি যারা বিবিএ পড়ছে বা যারা বিবিএ পড়তে চায় বা পড়তে হচ্ছে কোনো কারণে, তাদেরকে চিন্তা করতে হবে যে ও আসলে 4 বছর পরেও কি করতে চায়, এবং সেটা করার জন্য ওই বিবিএ সময়টাকে ও কিভাবে ব্যয় করবে যেন ওই 4 বছর পরে ওর যা পাওয়া সেটাও পেয়ে যাবে, ইউনিভার্সিটি ওকে সেখানে নিয়ে যাবে। আচ্ছা, এখানে তোমার একটা টার্ম আমার খুব কাজে লাগছে, যে আমি স্টুডেন্ট, আমি কিন্তু উদ্যোক্তা না, এন্টারপ্রেনার না, বাট এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট, মানে এটা আসলে কি, বা তুমি নিজের লাইফে কি আসলে কিভাবে এটা কাজে লাগাইছো, যে ওকে আমি এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট নিয়ে বিবিএ আর পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করছি। সো এই মাইন্ডসেটটা সম্পর্কে যদি একটু ডিটেইল বলো, এবং উইথ সাম এক্সাম্পল এন্ড অ্যাক্টিভিটিজ যেটা তুমি করছিলে। একটা হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে আমি এখন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে পরিচয় দিই বলে হয়তো এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা বলেছি, বাট আসলে এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা আসে কিছু গুণগত যোগ্যতা থেকে একটা মানুষের। সো আমার সবচেয়ে যে জিনিসটা আমার ছোটবেলা থেকে আমি প্র্যাকটিস করেছি, আমার বাবা মা আমাকে অনেক সাহায্য করেছে, আমার পারিপার্শ্বিকতা হেল্প করেছে, সেটা হচ্ছে কি আই লাভ সলভিং প্রবলেমস। সো আই এম এ প্রবলেম সলভার। সেকেন্ড হচ্ছে গিয়ে I am a very curious person. আমার কোয়েশ্চেনের কোনো শেষ নেই। I am that annoying বাচ্চা যে খালি কোয়েশ্চেন করতো। আর থার্ড হচ্ছে গিয়ে
আই এম অলসো ভেরি কিউরিয়াস। আমার সবকিছুর প্রতি মানে কিউরিয়াসিটিটা অলওয়েজ, যে আমার করতে হবে, জানতে হবে, যেটা জানি না সেটার উপরে বেশি কিউরিয়াসিটি। সো অ্যাজ এ রেজাল্ট, যে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস বলেন, আমার ক্রিয়েটিভিটি বলেন, বা আমার কিউরিয়াসিটি বলেন, বা প্রবলেম সলভিং স্কিলস বলেন, এইগুলোই আমাকে বেসিক্যালি সবসময় গাইড করেছে। সো তখন ইট ওয়াজ নট অ্যাবাউট মাই বিবিএ অর ইট ওয়াজ নট অ্যাবাউট মাই ইঞ্জিনিয়ারিং অর হোয়াট এভার, ইট ওয়াজ যে আমি কি আমার এই যে স্কিলস গুলো আছে সেই স্কিলস গুলোকে আমি ব্যবহার করছি কিনা। একটা সিম্পল এক্সাম্পল যদি বলি যে আমি কেমনে ব্যবহার করছিলাম। সো আমার ইউনিভার্সিটিতে ঢুকে আমার সবচেয়ে প্রথম যেটা আমি করলাম, আমি নিজের উপর একটা অডিট করেছি। আমার একটা গল্প যেটা আমি অনেক জায়গায় বলি, আপনি শুনেছেন কিনা জানি না। আমি ইউনিভার্সিটিতে ঢোকার প্রথম উইকেই আমাকে ইংলিশ কোর্সে ঢুকলাম। কোর্সের আমার যে টিচার, সেই টিচার হচ্ছে ক্লাসের মডারেটর, ডিবেটিং ক্লাবের মডারেটর। সে বললো যে তোমরা সবাই ইংলিশ ভালো করার জন্য তোমার ডিবেটিং ক্লাবে ঢুকো। এখন বললো যে তোমাদের সিভি নামাইতে হবে। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে এখন আমাকে সিভি লিখতে হবে। জীবনে সিভি লিখি নাই। আমি কম্পিউটার সামনে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনে বসে আছি, আমি এখন লিখতেছি আমার নিজের নাম, আমার বাপের নাম, আমার মায়ের নাম, আমার স্কুলের নাম, কলেজের নাম লেখার পরেও দেখি হাফ পেজ পার হয় না। আমি বলি যে বাইরে ভাই, এটা কি হলো আমার জীবন, যে আমি আধা ঘন্টা ধরে তাকায় আছি হাফ পেজের দিকে। তারপরে কি করছি, ওই লাইন স্পেসিংটা 1.5 সিলেক্ট করে হাফ পেজটা পাস করছি। খুব ভালো লাগছে, বাট তারপরে সারা রাত ঘুমাইতে পারি না, যে আমার তো কিচ্ছু লেখার নাই। ওই সময় অন দ্য ফার্স্ট উইক অফ ইউনিভার্সিটি আই হ্যাড রিয়েলাইজেশন যে আমি আমার জানা মতে সবচেয়ে জঘন্যতম পরিস্থিতিতে পড়ে আছি। আমার থেকে খারাপ অবস্থা কেউ নাই। না গেছি সায়েন্সে পড়তে, না আমার সিভিতে কিছু আছে, স্কুল বয়সে কিছু করি নাই। তো তখন আমি আমার একটা স্কুলের একটা হিন্দু টিচার ছিলেন, শীতল চন্দ্র দে। সো শীতল স্যারের কাছে গেলাম। স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার, এই গ্যাঞ্জাম তো খুব খারাপ, আমি তো বুঝলাম না কি করবো। সো উনি আমাকে দুটো উপদেশ দেন। উনি আমাকে বললো যে এই 4টা বছর তোমার জীবনের ব্যবহার করে এমন হবে যেন এটা আগামী 40 বছরে, এই 4 বছরের উপর ভিত্তি করে তুমি আগামী 40 বছর চালাতে পারো। মানে হচ্ছে কি, এই 4 বছর ইজ দ্য হারভেস্টিং পিরিয়ড ফর দ্য নেক্সট 40 years অফ দ্য ফুড দ্যাট ইউ উইল প্রডিউস। সো কাল্টিভেট করে ওটাকে। এখানে একটু আমি যদি কমপ্লিমেন্টারি অ্যাড করি, কাছাকাছি টাইপের একটা ঘটনা আমার লাইফেও ঘটছে। আমি আমার এই এরকম সাবমিট করার সময় কিছু লেখার মধ্যে কিছু নাই। আমাদের একজন স্যার ছিলেন হাসান আক্তার হাসিন স্যার, তার কাছে গেলাম, স্যার আমার লাইফে তো অ্যাচিভমেন্ট বা বলার মতো কিছু নাই। তো স্যার বললো যে তুমি এখন যেই বয়সে আছো, হয়তো তোমার অ্যাকশনের কারণে তোমার অ্যাচিভমেন্ট নাই। তুমি যদি আশরাফুলকে দেখো, আমাদের কাছাকাছি বয়সের ছিল আর কি, বা সাকিব আল হাসান সেই আমলে আর কি আমার কাছাকাছি ছিল। আশরাফুলের অ্যাচিভমেন্ট আছে বিকজ সে আজকের দিনের জন্য অ্যাচিভমেন্ট নাই, সে আগে শুরু করছিল, সেই কারণে তার একটা অ্যাচিভমেন্ট আছে। সে ন্যাশনাল টিমে খেলতেছে। তখন সে সম্ভবত ওই যে শ্রীলঙ্কায় গিয়ে ফার্স্ট ইয়াংগেস্ট 1 সেঞ্চুরি করছে বা কিছু একটা করছে, এইটা একটা কিছু ছিল আর কি। সো আমাদের অনেকেরই একটা সময় যখন ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তখন আমরা হতাশ হয়ে বসে থাকি, অ্যাকশনটা নেই না। সো এই শীতল স্যার বা হাসিন স্যার, সবারই এরকম একজন স্যার আছে। গো টু দ্যাট স্যার ইফ ইউ ক্যান নট ফিগার আউট এন্ড টক উইথ দেম। সো কন্টিনিউ করো। সো you don't need an official mentor, you need someone you can just ask the question. Absolutely. এবং আমি অনেক সময় মনে করি যে আমার এই ভাইয়া, ওই আপু, এর কানেকশন, এই নেটওয়ার্ক থাকা লাগবে না। উনি একজন স্কুল শিক্ষক এবং বেশ ট্রেডিশনাল, বেশ বয়স্ক, অন্য জামানার লোক, কিন্তু উনি আমাকে আমার জীবনের সবচেয়ে বড় 2টা মূল্যবান জিনিস বলছে। উনি বলছে যে তুমি কলেজে কি করে আসছো, স্কুলে কি করে আসছো, সব চলে গেছে। আগামী 4 বছর তুমি নিজেকে কি করে নিজেকে তৈরি করবা, সেটার উপর নির্ভর করবে আগামী 40 বছর তুমি কেমনে এনজয় করবা। এটা হচ্ছে একটা। এবং সেকেন্ড বলছে জিনিসটা, দ্য মোস্ট ফিলোসফিক্যাল থিং আই হার্ড ইন মাই লাইফ, ওই সময় বলছে যে এই ওয়াইল তুমি নিজেকে এই 4 বছর একটা বড় একটা 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 প্রস্তুতিমূলক একটা অবস্থা থেকে যাবা, কখনো আয়নার দিকে তাকাবা না। হ্যাঁ বলে মানে কি? আমি বলে অ্যাবসলিউটলি মাথা নষ্ট। বলে আমি বলি কেন স্যার, এটা মানে কি? বলে তুমি যদি আসলেই প্রকৃত নিয়তে প্রত্যেকটা দিন কষ্ট করো আগামী 4 বছর, তাহলে সেই কষ্টের ছাপ তোমার চেহারায় পড়বে। আর তুমি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকাও, তোমার নিজের চেহারার ছাপ, কষ্টের ছাপ দেখেই তুমি নিজে তোমার যে গোল, তোমার যে অ্যাম্বিশন, সেখান থেকে তুমি পিছুপা হয়ে যাবা। তোমার মনে হবে আমার অন্যদের মতো তো এত সুন্দর লাগছে না নিজেকে, বা নিজেকে এত ভালো লাগছে না। তখন তোমার নিজের ওই ক্লান্তির দিকটা দেখেই তুমি চলে যাবা, ডিস্ট্রাক্টেড হয়ে যাবা ওই শাইনি জিনিসগুলাতে। সো ডু নট লুক ইউরসেলফ ইন দ্য মিরর ফর নেক্সট 4 years। এন্ড আমি এটাকে একদম বাইবেল আকারে নিছি। 4 বছর আমার, যদি আপনি ইউনিভার্সিটি লাইফের কোনো জামা কাপড়ের ছবি দেখেন, দেখবেন যে আমার প্যান্ট শার্ট কোনো কিছু কোনো মিল নাই, কমপ্লিটলি নিজ দিকে কোনো টাঙাই নেই, জাস্ট সামনে আসছে পরে আসছি।
সো কেন বলছি যে এই যে আমি গেলাম স্যারের কাছে এবং যাওয়ার পরে আমাকে স্যার যেটা বললো, সো these are my curiosity that led me to go to স্যার। আমি কিন্তু কিউরিয়াস না হলে কারো কাছে যেতাম না, আমি হয়তো আমার বন্ধুর সাথে 2-3টা আড্ডা মেরে আবার ক্লাসে ফেরত যেতাম। তারপরে আমার প্রবলেম সলভিং, আমি ওই সিভি যে আমি আধা পেজ সাবমিট করেছি, কিন্তু আমি কিন্তু চাইলে আমার জায়গায় অন্য কেউ হলে ওই সিভিটা না সাবমিট করে ক্লাবেই জয়েন করতো না, আউট অফ এম্বারাসমেন্ট। আমি ওই আধা পেজ সিভি দিয়ে বলছি নিজেকে যে আজ থেকে 4 বছর পরে আমি যখন সিভি লিখবো তখন এটা 2-3 পাতা হবে এবং আমি জানবো না যে কোনটা ছেড়ে কোনটা ফেলান যায়। এটা আই টোল্ড মাইসেলফ, আই প্রমিস মাইসেলফ, বিকজ সামটাইমস এই যে রক বটম না হইলে আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করি না। সো ইট ওয়াজ মাই রক বটম। আর লাস্ট হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার নিজের জীবনের সবচেয়ে নিচুতর জায়গা থাকে, তার থেকে আর নিচুতর জায়গায় যাওয়ার কোনো জায়গা নাই, তার থেকে যাই করবে সে সেই উপরেই উঠবে। সাই মনে করছে তো ইজি, আজকে একটু এক পা আগে আমি একটু ভালো করছি। সো আই টুক ইট ভেরি ইজিলি, আচ্ছা আমি আই এম এট দ্য বটম অফ মাই লাইফ, সো এখান থেকে যাই করবো না কেন ইটস গোনা বি অনলি আপওয়ার্ডস এন্ড অনওয়ার্ডস। সো দ্যাট মাইন্ডসেট, সো আপনি যেটা শুরুতে বলেছিলেন যে ইটস দ্য মাইন্ডসেট দ্যাট হেল্প মি to change my decision and how I decided to continue with my BBA journey. এই জায়গাটা যদি একটু বলো যে তুমি 3 বছরের সময়টাতে করার একটা চ্যালেঞ্জ নিচ্ছে, এটা আমার আরো বেশ কয়েকজন ফ্রেন্ড যারা আসলে বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটিতে গেছিল, সবাই যে বাংলাদেশে এমন একটা সিস্টেম যে তোমার ইচ্ছার কোনো ভ্যালু নাই আর কি, তুমি কোন সাবজেক্টে পড়তে চাও, তোমার ইন্টারেস্ট কি সেটার কোনো ভ্যালু নাই, তোমার আনফরচুনেট সিচুয়েশনেরও কোনো ভ্যালু নাই, যে আচ্ছা আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, বা পরীক্ষা দিতে পারলাম না, ওই দিন আমার শরীর খারাপ করছে, সো আমি ওই র্যাঙ্কে গেলাম না, আমি ওই সাবজেক্টটা চাই বা ওই ইনস্টিটিউট চাই, সেকেন্ড চান্স ইউজুয়ালি নাই, যদিও সেকেন্ড টাইম কিছু অ্যাডমিশন কয়েক জায়গায় দেয়, বাট ওগুলো দিয়ে আসলে তেমন একটা সুবিধা হয় না। সো যখন প্রাইভেটে যাই তখন এই টার্গেটটা অনেকে নিচ্ছে যে আমি যেহেতু আমার ফ্রিডম আছে, আমি যে কোনো সাবজেক্ট এটা সেটা নিতে পারি, এবং অনেক ফ্রেন্ডে দেখা গেছে খুব দ্রুত গিয়ে ব্যাংকে বা দেশের বাইরে এখানে সেখানে চলে গেছে। তোমার আরেকটা চ্যালেঞ্জ তুমি নিছো যে আচ্ছা ইনস্টিটিউটটা আমাদের ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, হয়তো এই ইউনিভার্সিটি ভালো কম খারাপ, কিন্তু রিসোর্স কিন্তু ইদানিং কালে অভাব নাই। তো তোমার একটা গোল ছিল যে তুমি নিজেকে এমন ভাবে তৈরি করবা যেখানে তোমার অ্যাক্টিভিটিস বা তোমার ইন্টারাকশনস বা তোমার প্রোফাইল দেখে মনে হবে এই ছেলেটা হয়তো আইবি এর, বা এই ছেলেটা হয়তো বুয়েটের, বা এই ছেলেটা হয়তো টপ কোনো একটা জায়গায়। এমন না যে তুমি নিজেকে খারাপ বলতেছো না, বরং তুমি নিজেকে একটা চ্যালেঞ্জ নিচ্ছ। এই চ্যালেঞ্জগুলোর একটা ড্রিম আমরা অনেকেই দেখে, কিন্তু এটা অ্যাকশনে কনভার্ট করাটা অনেক টাফ হয়ে যায়। তো তুমি কিভাবে এটা এই গোলের পাশাপাশি অ্যাকশনগুলো নিছো? যে ওকে, অনেকে দেখা যায় যে ফ্রেন্ডদের সিমিলার ফ্রেন্ড খুঁজে বের করে, বা তাদের কাছে কিছু জানার চেষ্টা করে, বা ওরা যে প্রজেক্টগুলো করে সেই লেভেলের প্রজেক্ট করার চেষ্টা করে, বা ওদের ওখানে যে ওয়ার্কশপগুলো হয় সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করে। এরকম আমার অনেক ফ্রেন্ডকে দেখছি যে আমাদের সাথে খোঁজখবর রাখতো এবং সেখানে চলে আসতো। আমার একটা ফ্রেন্ড ছিল, এখন জার্মানিতে আছে, জাবেদ, সে হচ্ছে আমাদের হলে থাকতো। হলে থেকে আমাদের যত কিছু অ্যাক্টিভিটিস আছে ওই কালচারটার সাথে সে ইনভলভ হয়ে গেছে। তার মানে সে একটা মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছে যে আমি সবাই হয়তো হলে থাকা পসিবল না, কিন্তু এদের সাথে মিশে আমি ওদের মতো করে একজন হিসেবে চলার চেষ্টা করি আর কি। সো মানে হাউ ইউ সেট দিস গোল অ্যান্ড এক্সিকিউটেড ইট আর কি। এবং এটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে আমরা যদি একটা সাইডে তাকাই মনে হবে যে বিবিএ এর এই সাবজেক্ট এটা নাই, ওটা নাই, গণহারে সবাই ভর্তি হচ্ছে, ইটস ইজি টু গেট ফ্রাস্ট্রেটেড, বাট দের ইজ অলওয়েজ এ ব্রাইট সাইড যেটাকে আমরা আসলে অ্যাকশনে কনভার্ট করি। সো হাউ ইউ হ্যাভ ডান ইট, এবং সেখান থেকে আজকের দিনের ছেলেপেলেরা কি করতে পারে? রাইট, নো আই থিংক again it's a great question. সো একটা হচ্ছে কি যে প্রথমে বলতে চাই যে আই থিংক আই ওয়াজ এক্সট্রিমলি লাকি যে আমার হয়তো অনেক কম বয়সেই কিছু রিয়েলাইজেশন খুব এসছে ভালোভাবে, এবং সেই রিয়েলাইজেশনটাকে আয়ত্ত করে সেটা অনুযায়ী কাজ করার যে আমার নিজের ইচ্ছা প্লাস আমার যে সেই ইচ্ছাটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষাটা, সেটা আমি প্রকৃতভাবে হয়তো অ্যাপ্লাই করতে পেরেছিলাম। সো একটা যেটা বলবো যে এগেন I'm not a engineer, but I like to think like a engineer or like a scientist. So I always look for evidence, যে কোনটার এভিডেন্স আছে এবং এভিডেন্স কি বলে। সো আমি ফার্স্ট সেমিস্টারে থাকা অবস্থায় I was trying to understand what does the evidence say, যে আমাদের যারা বিবিএ পাশ করে পড়াশোনা করছে বা ইউনিভার্সিটি পাশ করে যেসব জায়গায় চাকরি পাচ্ছে, কি ধরনের চাকরি পাচ্ছে এবং কি ধরনের চাকরি তারা পেতে পারে। এবং আরেকটা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু মার্কেট ট্রেন্ড
হোয়াট ডাজ দ্য এভিডেন্স সে যে আজকে থেকে বাই দ্য টাইম আমি পড়াশোনা শেষ করব মার্কেট তখন কোন দিকে যাচ্ছে। সো যদিও আমি বাংলাদেশে মহাখালীর মতো ওয়াইল্ডলাইফ রোডের জায়গায় আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কিন্তু আমার চিন্তা করছিলাম যে 4 বছর পরে যখন আমার ডিগ্রিটা শেষ হবে তখন দুনিয়ার কোন তাগিদে আমি কোন জায়গায় থাকবো। সো আমি অলওয়েজ নিজেকে একটা গ্লোবাল সিটিজেন হিসেবে ট্রিট করতাম। আমরা অনেক সময় যেটা করি, আমরা নিজেদেরকে এত ছোট একটা বৃত্তের ভিতরে এঁকে রাখি যে আমরা কখনো বৃত্তের বাইরে কোনো দিকের কোনো খবরই রাখি না। সো আমি একটা ইউনিভার্সিটি, মানে এটাই হচ্ছে আমার জীবন, এটাই হচ্ছে আমার পুরো 4 বছর। বাট আরেকজন করে কি, তারা ওই 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 শহর বা ওই এলাকা বা ওই কয়েকটা ইউনিভার্সিটি। আর আমি শুরু থেকে নিজেকে চিন্তা করতাম যে আমাকে কিন্তু গ্লোবাল সিটিজেন হিসেবে, একটা গ্লোবাল ট্যালেন্ট হিসেবে নিজেকে তৈরি করতে হয়। দ্যাট ইজ দ্য অনলি বেঞ্চমার্ক আই হ্যাভ। তখন থেকে আমি জব জেডি দেখতাম ফর ফ্রেশার্স হু আর আউট অফ বিজনেস স্কুলস, তারা কি ধরনের জব করতো আর কি কি ধরনের স্কিলস তাদেরকে চাওয়া হতো ওই কোয়েশ্চেন্স গুলো। দ্যাটস ফার্স্ট। সো ইটস ভেরি ইজি। এটা কিন্তু আমার জন্য 4 বছরের জন্য ওয়েট করে ফাইনাল ইয়ারে গিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং এর ওই যে মামাটা বসে থাকে যে কিচ্ছু জানে না ক্যারিয়ার কাউন্সিলিং সম্পর্কে, ওরেকে জিজ্ঞেস করে লাভ নাই। ওর কাজ হইতেছে কি সিভি। তাও তো ফাইনাল ইয়ারে গিয়ে করাটা ভালো। অনেকে ফাইনাল পাস করার 1 বছর পরে গিয়ে খুঁজে যে আমি এখন কি করব। ওটা তো একদমই না। সো 1 বছর 2 বছর বেকার থাকার পরে দ্যাটস ভেরি ফ্রাস্ট্রেটিং আর কি। সো শুরু কর। সো আমার এখানে আরেকটা জিনিস, আমার একটা আই হ্যাভ আ কোট। আমি সবসময় বলি, your career starts on the day 1 of your university, not the day 1 after you graduate. এর মানে হচ্ছে গিয়ে before even you graduate you get 4 year worth of career and 4 year worth of career, but এই ক্যারিয়ারে ভুল করলে কোনো খুব একটা শাস্তি নেই। এটা হচ্ছে যে মাস্টার শেফ অস্ট্রেলিয়াতে ইমিউনিটি পিন পায় না, যে শেফরা যে একটা চ্যালেঞ্জে ওরা ইমিউনিটি পিনের কারণে হারলেও হারে না। সো এই 4 বছর গেমের মধ্যে থেকে মানে লাইফলাইন পায়। 4 বছরটা হচ্ছে গিয়ে একটা লাইফলাইন টু লার্ন, মেক মিস্টেকস উইদাউট এনি কনসিকুয়েন্স। এবং ল্যাবগুলো আমি যেটা বলি যে ইটস এ কাইন্ড অফ এ ল্যাব, যে আমি যদি হচ্ছে লিডারশিপ তৈরি করতে চাই, টিম বিল্ডিং করতে চাই, নেটওয়ার্কিং করতে চাই, এইরকম ট্রেনিং, হ্যান্ডস অন ট্রেনিং অপরচুনিটি আমাকে কিন্তু দিবে না। সো এই রিলেটেড কিন্তু অনেক জিনিস আছে যে আমি যদি একটা ক্লাবে যেতে চাই, মানে মানুষকে কিভাবে ডিল করতে হয়, কে কি রকমের মানুষ, তাকে দিয়ে কিভাবে কাজ আদায় করতে হয়, অথবা কে কিভাবে ধোকা দিবে, এই জিনিসগুলো শেখার মতো জায়গাটা কিন্তু ক্যাম্পাসের অহরহ আছে। জাস্ট একটা ক্লাবের সাথে পার্টিসিপেট করলে হইলো, বা একটা ইভেন্ট, সেটা হইতে পারে পয়লা বৈশাখ বা কোনো একটা ইফতার পার্টি, অথবা যে এখন বন্যা দুর্গতদের সহযোগিতা করার, করলে দেখা যাবে যে কাকে কিভাবে ম্যানেজ করে কোঅর্ডিনেট করতে হয়। মানে ইটস এ ভেরি ভেরি প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেটা প্রফেশনালরা পরে মানে হয়তো লাখ লাখ টাকা দিয়ে এই ট্রেনিং গুলো নেওয়ার চেষ্টা করে, তাও কিন্তু সেই ফিলিংসটা পায় না আর কি। অ্যাবসলিউটলি। সো কন্টিনিউ করো আর কি, যে এই যে মানে ল্যাবটা, এটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবা, বা এখন যারা বিবিএ পড়তেছে বা ভার্সিটিতে আছে তারা কিভাবে ইউটিলাইজ করবে আর কি। মানে দেয়ার আর সো মেনি ডিফারেন্ট এলিমেন্টস আর কি ইন ইট আর কি। সো সেকেন্ড যেটা হচ্ছে যে আমি প্রথমে যেটা করছিলাম যে আমি নিজে কি করে ওই ধরনের জব ডেসক্রিপশন দেখে আয়ত্ত করতে পারি যে আমার এই স্কিলগুলো শিখতে হবে 4 বছরে। সেকেন্ড যেটা হচ্ছে আমি নিজে যে অডিট করলাম, যে যখন বললাম, সো আমি অডিট করে, আমি কিন্তু ভাই বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছেলে, ক্যান পাবলিক স্কুলে পড়ছি, আমার বাবা আর্মিতে ছিল, আমি 6 বার স্কুল চেঞ্জ করছি। হ্যাঁ, সো আমি 12 বছর স্কুলে আমি কোনোদিন ইংলিশ বলি নাই। সো ইউনিভার্সিটি ঢোকার পর আমার দিকে ইংলিশে বই, ইংলিশে পড়া, এবং ডিবেটিং ক্লাব হচ্ছে আমাদের ইংলিশ ডিবেট বাইরে, বাংলা ডিবেট না। আর আমার সাথে ডিবেট করতেছে হচ্ছে কি যারা হচ্ছে কি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছে, যারা ভালো ইংলিশে পড়াশোনা করছে, ভালো পারে, এরকম অনেক স্টুডেন্ট আছে। সো আমি হচ্ছে ওখানে কিছুই না করছি ডিবেট, না পারছি ইংলিশ। সো আমি প্রথমেই আমার লাইফের একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমি যদি কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে না পারি, আমি যত বড়ই হেড হই না কেন, যত বড়ই ইঞ্জিনিয়ার হই না কেন, যত বড়ই আমি বিবিএ হই না কেন, যতই আমার সিজিপি 4 থাকুক না কেন, মুখ দিয়ে কথা বলার যদি যোগ্যতা, খুব সুন্দর করে, খুব মানে কনস্ট্রাকটিভলি কথা বলতে না পারি ইংরেজিতে, বাংলা তো পারি, অ্যাটলিস্ট বেসিকটা আছে, ইংরেজিতে আমি যদি নিজেকে দক্ষ না করতে পারি, আমার জীবনের 16 আনাই মিছে। এটা হচ্ছে একটা। সো আই ডিসাইড যে আমাকে ইংরেজি শেখার জন্য একটা ল্যাব বের করতে হবে, এন্ড ফর মি দ্যাট ল্যাব ওয়াজ ডিবেটিং ক্লাব। বিকজ ডিবেটিং ক্লাবে গিয়ে আমি শিখছি কেমনে যুক্তি খণ্ডন করতে হয়, কেমনে একটা সিচুয়েশনকে অ্যাসেস করতে হয়, কেমনে একটা টপিক যেটা আমি পক্ষে কথা বলতেও চাই না কিন্তু স্টিল বিপক্ষে বসে কথা বলা যায়, নট বিকজ আমি ওটাকে পছন্দ করছি না, বাট বিকজ লাইফে আই ডোন্ট চুজ, আই অনলি চুজ হাউ আই রেসপন্ড, হাউ আই রিয়াক্ট। সো এগুলো আমি ডিবেটিং এর ল্যাবে শিখছি। ডিবেটিং ল্যাবে শিখছি শুধু আমার নিজের ইউনিভার্সিটি স্টুডেন্ট বা আমার মতো ছেলেরা কেমনে চিন্তা করছে তা না, বাংলাদেশের সব ইউনিভার্সিটির ছেলেরা কেমন চিন্তা করছে। আমি বিদেশে ডিবেট করেছি, আমি মালয়েশিয়া ডিবেট করেছি, আমি ইন্ডিয়া ডিবেট করেছি, অন্য দেশে ডিবেট করেছি। আমি শিখেছি অন্য দেশের ছেলেবেলেরা
বিভিন্ন দেশ থেকে যারা আসছে তারা ডিবেটেড কি চিন্তা করছে, সাডেনলি আমার দুনিয়াটা কিন্তু স্ট্রেসের মধ্যে আর নাই। Suddenly my world is much bigger. So I chose a lab that gives me exposure, that helps me learn problem solving, that helps me with critical thinking, that helps me with communication, and that helps me learn to be uncomfortable. ওই ডিবেটে কিন্তু আমাকে একটা মানুষ চ্যালেঞ্জ করে, আমাকে যুক্তি খণ্ডন করে, তখন কিন্তু আমি রেগে মেগে তার উপর চিল্লাচিল্লি করতে পারি না, আমাকে সুন্দর করে ঠান্ডাভাবে তার যুক্তিটাকে চিন্তা করে যুক্তি খণ্ডন করতে হয়। এই যে স্কিলস গুলোই কিন্তু 90% মানুষের থাকে না, কারণ এগুলোকে কখনো শেখানো হয় না, এটা জন্য একটা ল্যাব লাগে। সো ইউ আর রাইট, আমি আসলে ওই সময় চিন্তা করিনি ডিবেটিং ক্লাব অ্যাজ এ ল্যাব, আই চোজ ডিবেটিং ক্লাব অ্যাজ এ ভেহিকল, যে আমার যে গন্তব্যস্থলে পৌঁছতে চাই সেখানে পৌঁছতে হলে এই ভেহিকলটা অ্যাজ দ্য হাইয়েস্ট চান্স টু টিচ মি দোজ থিংস। সো দ্যাট ওয়াজ মাই সেকেন্ড ইনিশিয়েটিভ ছিল। থার্ড যেটা ছিল যে আমি আরেকটা জিনিস যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে গিয়ে বাংলা মিডিয়াম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাই, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিবিএ করতেছে, তার মানে হচ্ছে গিয়ে আই এম লাইক অ্যান আন্ডারডগ in a world of very IBAs and BUETs and North Souths এবং আরো ভালো ভালো টপ ইউনিভার্সিটিস। I need to do something to stand out, এবং স্ট্যান্ড আউটের একটা বড় গুণটাই হচ্ছে গিয়ে কনফিডেন্স। আমি ইন্ট্রোভার্ট ছিলাম, আমার কনফিডেন্স অনেক কম ছিল। সো আমি চিন্তা করলাম কনফিডেন্স কিভাবে আমি ডেভেলপ করতে পারি, এবং কনফিডেন্স তো এগেন আমি ওই যে প্রবলেম সলভিং স্কিল। সো কনফিডেন্স হচ্ছে কি আউটকাম, বাট কনফিডেন্স আসে একটা পার্টিকুলার যোগ্যতা অর্জনের পরে। সো কনফিডেন্স আসে ইফ ইউ আর ভেরি কমফোর্টেবল ইন বিং ইনভলভ ইনটু এ সিচুয়েশন যেটাতে তোমার একটা কোনো দেয়ার ইজ এ স্টেক বলতে এটাকে বাংলায় যেটাকে বলে দ্য রাইট ওয়ার্ড উড বি যে মানে আমার কোনো একটা কিছু পাওয়ার আছে আর কি, মানে কমফোর্টেবল জিনিস হচ্ছে যে আমি এই রাস্তাটা চিনি, বা আমি এই রাস্তাটা চিনি যে এই রাস্তা দিয়ে আমি গেছি, কয়েকবার গেছি, এখন এটাতে আমি চোখ বন্ধ করেও চলে যেতে পারি। অথবা আমি রাস্তাটাকে চিনি না কিন্তু অপরিচিত রাস্তায় হাঁটার আমার প্রচুর অভ্যাস আছে, তার মানে রাস্তাটা অপরিচিত হইলেও আমার অপরিচিত রাস্তার হাঁটার অভিজ্ঞতাটা আমার এখন এই অপরিচিত রাস্তাকে আমাকে আর ভয় লাগাবে না যে পিছনে ভূত আছে না কি আছে না ছিনতাইকারী আছে, বিকজ আই এম কমফোর্টেবল অ্যান্ড প্রিপেয়ার্ড ফর দ্য সিচুয়েশন, আই ক্যান অ্যাসেস ইট অ্যান্ড আই হ্যাভ ডান সিমিলার ওয়ান, এক্স্যাক্টলি এটা না হইলেও সিমিলার ওয়ান আমি করছি। সো প্রিপারেশন অ্যান্ড মেবি প্র্যাকটিস মেক্স ইউ কনফিডেন্ট, and there is always some risk, 5-10% 20% রিস্ক থাকবে মেস আপ করার, সেটাকে আমি হ্যান্ডেল করার মতো ওপেননেসটা আছে, তাইলে ইউ বিকাম কাইন্ড অফ। ইউ সেড বিউটিফুলি বাই দ্য ওয়ে, আমার এটা কার এক্সপ্লেইন করা লাগবে না, বাট আই থিংক আমি যেটা করেছি আই বিকেম এ ইয়েস ম্যান। সো আমি কখনো কোয়েশ্চেন করতাম না যে কেন এটা হইলে কি হবে, আমার এর সার্টিফিকেট দিবেন, আমার টাকা দিবেন, আমি কোনো করতাম না। যেই সুযোগ পাইছি কাজ করার আমি বলছি ভাই আমি আসি, হাত তুলে দিছি। সো আই হ্যাভ গিভেন countless hours into volunteering, into বেগার খাটা। লোকজনের সময় আমাকে বলতো আমি নাকি বেগার খাটি, কিন্তু ইন রিয়ালিটি ওই যে যতগুলো এক্সপোজার তৈরি হয়েছে প্রত্যেকটা এক্সপোজার আমাকে আমার কনফিডেন্সটাকে ডেভেলপ করতে সাহায্য করছে, যেটা আপনি সুন্দর করে। যেমন তুমি বিওএলসি তে করলা বা হচ্ছে ব্যাটেল অফ মাইন্ডে গেলা, যেমন হচ্ছে ব্যাটেল অফ মাইন্ড কন্টেস্টের ক্ষেত্রে, যেমন ব্যাটেল অফ মাইন্ড গিয়ে আমি রিজেক্টেড ছিলাম আর কি, আমার কমিউনিকেশন অত ভালো ছিল না, ইংলিশের অবস্থা খারাপ ছিল। আমার একটা ফ্রেন্ড ফাইনাল রাউন্ড পর্যন্ত গেছিল, ইউজুয়ালি বুয়েট টিম অত ভালো করতো না, আইবিএ বা নর্থ সাউথের কাছে আসলে হেরে যাইতো, কখনোই আমরা করতে পারতাম না আর কি। সো তোমার যেমন বিওএলসি, তারপরে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এরকম প্রচুর ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস আছে। সো ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিসটাকে আমরা বেকার খাটনি বললো, ইটস অ্যাকচুয়ালি কাইন্ড অফ লাইক এ হায়ারিং প্রসেসটাকে তুমি মাল্টিপল টাইম চলে যাচ্ছ, হয়তো সিম্পল কিন্তু ইউ আর অ্যাপ্লাইং, লুকিং ফর অপরচুনিটিস, প্রেজেন্টিং ইউর সেলফ, এবং এমন লোকজনের সাথে কথাবার্তা হয়ে গেছে যাদেরকে তুমি চাকরির জন্য খুঁজে পাইতে না, এখন তাদের সাথে কাজ করার কারণে ইউ বিল্ড এ রিলেশনশিপ, পরবর্তীতে কাজে লাগে। সো এই ভলেন্টিয়ারিং প্লাস কন্টেস্ট, এই দুটো সম্পর্কে যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলো, ভলেন্টিয়ারিং কিন্তু আমাকে মনে করছে আমি হুদেই আমি মানে দুপুরের ঘুম হারাম করে কেন ওখানে যাচ্ছি এখানে যাচ্ছি, নো, ইউ আর গোয়িং থ্রু দ্য হায়ারিং প্রসেস, সিকিউরিং দ্য নেক্সট জব, এবং এইটা থেকে তোমার কি ধরো ফার্স্ট যে জবটা তুমি পাইলা প্রথম আলোতে, সেটা কোনো কানেকশন আছে কিনা আর কি, যে আমি বেকার খাটতে, কারণ প্রথম আলো ইজ এ ভেরি লুক্রেটিভ প্লেস আর কি জব পাওয়ার জন্য, বা একটা অর্গানাইজেশন হিসেবেও কিছু মানুষের ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, দিস ভেরি মানে একটা খুবই চমৎকার একটা প্লেস কাজ করার জন্য আর কি। সো হাউ
these volunteer activities not only shaped you today but also prepared you for the future. সো বা কিভাবে তুমি কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা যদি বলতে পারো, এইভাবে আমরা এই ভলেন্টিয়ারের অ্যাক্টিভিটিসটা পাইছি, বা ওখানে গিয়ে আমরা এই কাজটা করছি, বা এখানে গিয়ে আমরা তেমন কিছুই করতে পারি নাই। সো সেগুলো যদি আরো কিছু আমাদেরকে বলো আর কি, তাহলে দ্যাট হেল্পস দ্য অডিয়েন্সকে যে দে ক্যান টেক সিমিলার অ্যাকশন, অ্যান্ড 100% অতটা সেম হবে না, তারা যে স্টার্টিংটা করবে এন্ড দেন দে উইল ফিগার আউট দেমসেলভস। সো ফার্স্ট ভলান্টিয়ারিং হচ্ছে গিয়ে যে আমি নিজে, আমার বাবা যেহেতু একজন শিক্ষক ছিলেন, আমি পড়াশোনা করানো বা পড়ানো খুব পছন্দ করতাম। সো আমি আমাদের মহাখালীর ওখানে করাইল নামে একটা বস্তি আছে, ওখানে দুইটা বাজার আছে, বউ বাজার, জামাই বাজার। আমি করাইলে, তারপরে আরো কিছু অ্যাডিশনাল ঢাকার কিছু পার্শ্ববর্তী জায়গায় বস্তি এলাকায় আমি গিয়ে স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে নৌকা দিয়ে যেতে হয়, যেটা নৌকা দিয়ে যেতে হয়, নৌকা দিয়ে যেতে হয়। খুবই ইন্টারেস্টিং। ওই যে গুলশান আর মহাখালী, আমি ওই জায়গাটাই ছিলাম আসলে, মূলত এই ওয়েস্ট কোস্টের পিছনের দিকে, এখানেই আমি ছিলাম আর কি। সো আই নো দ্য এরিয়া ভেরি ওয়েল। আমি পড়িয়েছি। সো আমার যেটা হতো যে উইকেন্ডে গিয়ে আমি ওখানে বাচ্চাদের পড়াতাম, ওদের বাচ্চাদের স্কুলের জন্য ফান্ড রেজ করতাম। সো এডুকেশন আমার সবসময় মনে হতো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং মানুষের কারোর ড্রিমসটাকে ফুলফিল করতে পারাটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। সো সবসময় আমার ভলান্টিয়ারিং ছিল ওটাতেই। এবং আপনি চিন্তা করেন যে ওই এডুকেশন নিয়ে কাজ করার কারণেই আমি ইভেন্চুয়ালি একটা সময় এডুকেশন নিয়ে, মানুষের হিউম্যান ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু একটা স্টার্টআপে কাজ করেছি। সো দ্যাটস ওয়ান। সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমার ট্রেনিং এর একটা এবং কমিউনিটি সার্ভিসের একটা বড় অংশ ছিল হচ্ছে গিয়ে বাংলাদেশে একটা অর্গানাইজেশন ছিল, এখনো হয়তো আছে, যে ইউনাইটেড নেশনস ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইউনিসেফ। সেটা একটা ইউএন এর একটা স্টুডেন্ট বেসড ভলান্টিয়ার অর্গানাইজেশন বাংলাদেশে। সো আমি ওটার একজন ডিরেক্টর ছিলাম ইউনিভার্সিটি থাকা অবস্থায়। সো ওটার ব্যাগার খাটতাম এজ ইউজুয়াল ভলান্টিয়ারিং, কিন্তু বিকজ অফ দ্যাট ভলান্টিয়ারিং আই এন্ডেড আপ ক্রিয়েটিং দ্য নেক্সট জেনারেশন, যে মডেল ইভেন্ট কনফারেন্স হতো। সো মডেল ইভেন্টের জন্য আমি ট্রেনার ছিলাম। আই ওয়াজ দ্য বাংলাদেশ ট্রেনার ফর মডেল ইভেন্ট। I ended up going to China. I became the outstanding delegate. সেখানে I became the sort of the chair of the Human Rights Council in Australia. I went to Geneva, which is UN এর যে অরিজিনাল যে আপনার যেখানে ইউএনটা তৈরি হয়, the main original premise headquarters in Geneva. So I went there for the Global Model Event Conference, first ever in the world. So see, আমি কিন্তু কাজ করছিলাম as a community building, কিন্তু community buildingটাই আমাকে নিয়ে গেল অনেকগুলো বিদেশে, এবং আমার ফ্রেন্ড হয়ে গেল হচ্ছে কি গ্লোবাল ফ্রেন্ডস। আমার কানেকশনস গুলো, আমি যাদের সাথে উঠা বসা করলাম, এক্সপোজারটা আমি যেটা পালাম এটা অন্য কেউ পায়নি। তার মানে ভলান্টিয়ারটা, একটু ইন্টারাপ্ট করলাম, ভলান্টিয়ারটা জাস্ট হাজিরা দিয়ে চেকলিস্ট ফুলফিল করার জন্য না, যে আমি ভলান্টিয়ার করতে গেলাম বিষয়টা এরকম না। হোয়েন ইউ টেক ইট অ্যাজ এ লাইক এ ভেরি সিরিয়াস রেসপন্সিবিলিটি এবং হচ্ছে সিরিয়াস কমিটমেন্ট নিয়ে এইটাতে তুমি বেস্ট দেওয়ার চেষ্টা করো, সামটাইম ইট লিডস টু সামথিং বিয়ন্ড ইমাজিনেশন। যে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যে কোনো একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের বিদেশ যাবে, একাধিক কান্ট্রিতে যাবে, sponsored by UN, মানে this is kind of like a dream for thousands of people, and it doesn't come through like just কোনো রকমে চেকলিস্ট গিয়ে আছে লিস্টের মধ্যে নাম লেখাইলাম, কোনো রকমে চালাকি করে ভলান্টিয়ারি করছি, রেজুমের মধ্যে জোড়াতালি দিয়ে দিব, ওইভাবে না। You are taking it as a like a serious commitment and responsibility. Not every volunteer activity will transform that way, but some may. Yeah, no, অবশ্যই। সো আমি ইউনিভার্সিটি ঢোকার পরে আমার একটা বড় গোল ছিল হচ্ছে গিয়ে আমার বিদেশ ট্রাভেল করতে হবে, এবং বাট আমার তো পয়সা নেই, আমার বাবা আমার পয়সা নেই, আমি কেমনে যাব? এবং আমি ইউনিভার্সিটিতে পড়ছি স্কলারশিপে। সো আমার গোল ছিল আমি এমন কাজ করব যে কাজটা এত ভালো হবে যে কাজের কারণে আমাকে যাওয়া হবে। বিশ্বাস করবেন না কেন, আমার ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি 7টা কান্ট্রিতে ট্রাভেল করেছি, 7টা কান্ট্রিতে 8 বার ট্রাভেল করেছি in that 3.5 years, and without paying a single penny. So all of the trips, so for debating, for model event, for cultural exchange program, for for US Department of State, all of those were because of my community involvement, because of my volunteering and actual result from those volunteering. এটা হচ্ছে যে ওই টিক বক্স বা ওই যে সিভিতে লেখার জন্য না। সো জাস্ট চিন্তা করেন, আমি 7টা কান্ট্রিতে নিজের টাকা না খরচ করে ভলান্টিয়ার করে কাজ করে ক্লাবে জয়েন করে আমি করতে পারছি। মানে আমার গ্রাজুয়েশন করার পরে লাইফটাইমে তো মানুষ এতগুলো দেশের কান্ট্রিতে ট্রাভেল করে না। সো আমি এতগুলো করেছি। সো আই থিঙ্ক দিস ইজ দ্য পাওয়ার অফ মানে ট্রু ডেডিকেশন টুয়ার্ডস ভলান্টিয়ারিং এন্ড বিল্ডিং সামথিং। আরেকটা যেটা আমি বলবো যে ভলান্টিয়ারিং এর একটা বড় বৈশিষ্ট্য, আমি যে ব্যাটল অফ মাইন্ডসে ভলান্টিয়ার করতাম।
সো ব্যাটল মাইন্ডসে কিন্তু ভলান্টিয়ার করাটা, আমি একটা স্টুডেন্ট কোঅর্ডিনেটর ছিলাম, 3 জন ছিল বাংলাদেশ থেকে, আমরা একজন মনোদন। আমি কিন্তু আমার কাজের কারণে সরাসরি বিএটির সবচেয়ে বড় বড় হেড অফ এইচআর থেকে শুরু করে রিজিওনাল হেড অফ এইচআর, বড় বড় মানে যারা এখন ওয়ার্ল্ডের বড় বড় পজিশনে আছে, তাদের সান্নিধ্য পেয়েছি স্টুডেন্ট থাকা অবস্থায়। সো যে কারণে আমি কিন্তু যেই এক্সপোজারটা মানুষ চাকরি করে পায়, যেটা পার্সেন্টেজ হচ্ছে 0.001%, সেটা আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এক্সপোজার পেয়ে গেছি। সো দিস ওয়াজ এক্স্যাক্টলি যে কষ্ট করছি এবং কষ্টের কারণে একটা বড় একটা এক্সপোজার তৈরি হয়ে যাচ্ছে। আর লাস্টলি হচ্ছে কি, ভলান্টিয়ারটা আমার কাছে মনে হয় যে রিগার্ডলেস অফ আ আউটকাম উই শুড ভলান্টিয়ার। কারণ ভলান্টিয়ারিজমটা আমার কাছে মনে হয় ইট ইজ আ সার্ভিস টু ইয়োর কান্ট্রি, ইট ইজ আ সার্ভিস টু ইয়োর এক্সিস্টেন্স এজ এ হিউম্যান বিইং। আমি যদি একটা সোসাইটির একটা অংশ হয়ে থাকি, আমার জীবনের একটা পার্টিকুলার সময়, একটা পার্টিকুলার নাম্বার অফ আওয়ার্স ইন আ উইক, ইন আ মান্থ, আমার মানুষকে যে গিভিং ব্যাক যেটাকে বলে, এটাতে ব্যয় করতেই হবে। এটাকে না ব্যয় করলে কেউই দেশকেও ভালো করতে পারবে না, বা আমাদের নিজেদের ফিউচার আউটকামটাকে ভালো করতে পারবে না। সো দিস ইজ অ্যাকচুয়ালি, আমাকে ইনফ্যাক্ট যখনই কেউ জিজ্ঞেস করে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আই হ্যাভ আ ভেরি ওয়ান লাইন ইন্ট্রোডাকশন। আমি বলি আই এম এ 1/3 বিল্ডার, 1/3 লার্নার অ্যান্ড 1/3 গিভার। সো আমি যখনই কোনো কিছু করি, I ask myself, is this something I can build? Is there something I can learn? Is there something I can give? So that's who I am. So আমার কাছে মনে হয়, আর গিভিং এর সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে গিয়ে, কোন সময় আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে দিবে এটা আপনি জানেন না, বাট আপনি যদি চোখ বন্ধ করে দিতে থাকেন, আপনার একটা বিশাল সব কামানোর, এটা বলে আর কি বাংলা ভাষায়, সব কামাচ্ছেন। সেটা এই দুনিয়ায় হবে অথবা পর দুনিয়ায় হবে, বাট সময়টা যখন আসবে তখন হয়ে যাবে। সো আমি চোখ বন্ধ করে জন্য সবাইকে বলবো ভলান্টিয়ার করতে, কমিউনিটি সার্ভিস করতে, পাবলিক সার্ভিস করতে। দিস ইজ দ্য ওয়ে টু বিল্ড। মানে একটা জায়গায় তোমার কিন্তু অনেক লার্নারের অংশটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা সবার জন্য আর কি। যে আমরা অনেক ক্ষেত্রে যেটা থাকে যে আমরা আমাদের লার্নিং এর ক্ষেত্রে একটা বাধা তৈরি করে ফেলি, যে আচ্ছা আমি ইদার বিবিএ পড়তেছি, সেজন্য আমি টেকনোলজি এই জিনিসগুলো আমার শিখা আমার দ্বারা হবে না, অথবা আমি বিবিএ পড়তেছি দেশের মেবি ইকোনমিক্স নিয়ে বা পলিটিক্স নিয়ে বা ওইটা নিয়ে, অথবা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হলেও একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট হোক, বাট এই টাইপের একটা আমাদের নিজেদের মধ্যেই একটা সেলফ রিজেকশন কাজ করে আর কি, বা হেসিটেশন কাজ করে যে ওকে somehow we limit ourselves into this domain আর কি। তোমার কেরিয়ারের দিকে তাকাইলেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় গিয়ে ইউ কাইন্ড অফ লাইক আ ট্রান্সফর্ম ইন মাল্টিপল ওয়েজ আর কি। আমি যদি জাস্ট সিম্পল ভাবে যদি আমার পার্সপেক্টিভে দেখি, যে তুমি একটা সময় হয়তো প্রথম আলোতে একটা ব্র্যান্ড এক্সিকিউটিভ হলা, তারপরে গিয়ে হয়তো লিডারশিপের ফ্যাসিলিটেটর হয়ে গেলা, এরপরে গিয়ে কিউবিতে কিছুদিন কাজ করলা মার্কেটিং বা এই টাইপের কিছু একটা জিনিসের মধ্যে, তারপরে গিয়ে একটা সময় পরে গিয়ে আবার গ্রামীণ ফোনের ওয়েব এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশনে হয়ে গেলা। সো এখানে কিন্তু কানেকশন পাওয়াটা খুব ডিফিকাল্ট। যে আমি যদি কানেকশন হিসেবে চিন্তা করি যে ওকে আমি মার্কেটিং এর এক্সিকিউটিভ, মার্কেটিং এর মেবি একটু সিনিয়র, তারপরে হচ্ছে ব্র্যান্ড এক্সিকিউটিভ, তারপরে কিছু একটা হেড অফ ব্র্যান্ড বা কিছু একটা বা চিফ মার্কেটিং অফিসার, এই টাইপের একটা ল্যাডার আমরা সাধারণত চিন্তা করি। দিস আর কাইন্ড অফ লাইক এ ওয়ার্কেবল, এবং অনেকের ক্ষেত্রে দিস ইজ পারফেক্ট। এটা এমন না যে এটা খারাপ রাস্তা, বিষয়টা এরকম না, এটা ইউজুয়ালি এক্সপেক্টেড রাস্তা। তোমার ক্ষেত্রে হচ্ছে এই দিক ওই দিক, এই দিক ওই দিক, এটা কি ভালো না খারাপ, বিভিন্ন ধরনের অপরচুনিটি আসলে সেটাকে এক্সপ্লোর করাটাকে তুমি এই বয়সে এসে 15-16 বছরের কেরিয়ার পরে এসে এই র্যান্ডোমাইজড একটা পাথ আর কি, ইটস নট লাইক স্ট্রেট পাথ আমার পার্সপেক্টিভে, আই কুড বি রং। সো র্যান্ডোমাইজ পাথটা তোমাকে হেল্প করছে নাকি হার্ট করছে, অন্যরা কিভাবে চিন্তা করতে পারে আর কি? আমার কাছে মনে হয়, আই থিঙ্ক এগেন ইটস আ টপিক দ্যাট আই অলসো কিপ আস্কিং মাইসেলফ। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যে ক্যারিয়ার খুব ভালো করছে বা যে খুব একটা ভালো একটা পজিশন আছে, তাকেও যদি জিজ্ঞাসা করেন আজ থেকে 5 বছর পরের ফিউচারটা কি হবে, ওই মানুষটারও কোনো ক্লু নাই। সো এই একটা জিনিস আমি the biggest certainty of life is that it is uncertain. The biggest নিশ্চয়তা in life হচ্ছে কি, এটা হচ্ছে অনিশ্চিত। সো যে কারণে আমি সবসময় বিশ্বাস করেছি যে I also am a fun loving person. So আমার ফান লাভিং যেটা বলছি সেটা হচ্ছে কি যে I get easily bored. I need excitement, I need stimulation, I need something that will make me wake up and want to go for it, and go and build it, and go and solve that, like that will have a huge impact. So যদিও আপনি বললেন যে আমার ক্যারিয়ার আমি একটা পত্রিকায় কাজ করছি, তারপর একটা এনজিও তে, তারপর একটা ওয়াইম্যাক্স কোম্পানিতে, তারপর একটা অ্যাডভার্টাইজিং স্টার্টআপে, তারপরে গ্রামীণ ফোনে
এখন তারপর হচ্ছে এড টেকে টেলিনরের পরে। বাইরে থেকে দেখলে আপনার বাহ্যিকভাবে মনে হবে যে ইন্ডাস্ট্রিগুলো ডিফারেন্ট, রোলগুলো ডিফারেন্ট, কিন্তু আপনি যদি একটু ভিতরে তাকান, ওই যে আমি বললাম না আমার সবসময় ডেপথ পছন্দ, আমার সবাইকে আমি, আমার যারা আপনার যারা অডিয়েন্স আছে যারা শুনছে, লাইফের সবচেয়ে বড় কম্পাউন্ডিং এলিমেন্ট in our life, in our skill sets, is the skill sets that is transferable, যেটাকে ট্রান্সফার করা যায়। আমরা অনেক সময় এমন একটা স্কিল শিখি যেটাকে ট্রান্সফার করা যায় না, যেটাকে ট্রান্সফর্ম করা যায় না, যেটা স্ট্যাটিক, যেটা একটা পার্টিকুলার টাইমের পরে এটা একটা ইনার্শিয়াতে চলে যায়, এটা আর সামনে আগানোর সুযোগ নাই। সো আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি ওপেন টু দ্য আইডিয়া অফ লার্নিং ট্রান্সফারেবল স্কিলস, লার্নিং স্কিলস যেটা আমাকে হেল্প করবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে, এবং প্রত্যেক ইন্ডাস্ট্রি ওই স্কিলসটা পেতে খুব এক্সাইটেড ফিল করে, বিকজ এই স্কিলসটাই ওই ইন্ডাস্ট্রিতে হয়তো কারো নাই। অথবা there's another term call, আমি অনেক ওই ইউনিভার্সিটি থাকতে পেয়েছিলাম, যেটা আমি ওই সময় একসময় নিজে আমার লিঙ্কডইনে বলতাম, I found this term and I really fell in love with it. It's called multi-potentialite. বলা হয়েছে human beings don't have one potential, they have multiple potentials, and therefore, and also our potential changes from age to age, time to time. Our potential as a 5-year-old is different my potential when I'm 10-year-old, different when I'm a graduate, different when I'm in my 30s, different when I'm in my 40s and 50s. So if that statement is true, it means we are multi-potentialite, আমাদের multiple potential আছে. So in order to be multi-potential, you need to explore multiple things in life. You cannot be only one thing. So, and I also believed there's nothing wrong in exploring only one thing. That's called a specialist track. But I chose a generalist track. কেন? কারণ specialist track-এ আমি যেটা বুঝতে পেরেছি যে you need to be either so damn good in that, you have to best of that field, like Cristiano Ronaldo, like Messi, because the difference between Cristiano Ronaldo and the rest of the players, akash patal, because that's the specialty, right? There's only one goalkeeper in a football team. So even if you are 2-3 goalkeepers, লাভ নাই, একটাই গোলকিপার যে হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাকে নামানো হবে প্রত্যেকটা মেজর ম্যাচে। It is important to decide where does your strength can take you. If you're very good at one thing so well, ওটাতেই স্পেশালিস্ট হয়ে চিফ স্পেশালিস্ট হয়ে যাওয়া উচিত, একদম ওয়ার্ল্ড একটা সায়েন্টিস্ট লেভেলে চলে যাওয়া যেতে পারে। But if you think that you are not a specialist, then take a generalist path. So that's what I've done with my skills choices, যে আমি কেমনে কি করে এই প্রত্যেকটা চাকরি যখন করেছি একটা ট্রান্সফারেবল স্কিল নিয়েছি এবং একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছি। Whatever the challenge was relevant ওই সময়, আর whatever the transferable skill was already capable to transfer on that side. So আমি ওইভাবে নিয়ে আমি আমার just think about, একটা যদি সবাইকে ভিজুয়ালাইজ করতে বলি, একটা খালি কাগজের মধ্যে একটা গোল, ছোট একটা ডট আঁকছি, আঁকার পর আমি এরকম করে ঘুরাচ্ছি এবং ঘুরতে এটা অনেক দিকে চাচ্ছে, কিন্তু ওর নিজের পরিধিটা বড় করতেছে ইন দ্য প্রসেস, কিন্তু বাই টেকিং ওর নিজের মধ্যে যা আছে এক্সিস্টিং পরিধির ভিতরে সেটাকেও নিচ্ছে, আবার ওই বাইরের যে পরিধির বাইরে যেটা সেটাকেও আয়ত্ত করে নিচ্ছে। So that's why I created a bigger circle around me. So I'm now, আমাকে যদি আজকে এখন প্যারাশুট করে একটা ফিনটেকে ফেলাই দেওয়া হয়, আমি একটা ফিনটেক ফাটাই দিতে পারবো। আজকে যদি আমাকে প্যারাশুট করে একটা এগ্রিটেকে ফাটাই দেওয়া হয়, আমি এগ্রিটেক ফাটাই দিতে পারবো। আজকে যদি আমাকে বলো একটা প্রোডাক্ট ডেভেলপ করতে, আমি প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো। আজকে যদি আমাকে বলো একটা সেলসে কাজ করতে, আমি সেলসে কাজ করতে পারবো, because I've developed the multiple angles you need. So that's something I think is very, very critical. এবং এইটার একটা বড় একটা পার্টি তুমি আগে বলছিলা যে হ্যাভ টু বি কিউরিয়াস, মানে এক্সপ্লোর করতে হবে, একটু কিউরিয়াস থাকতে হবে। এই কিউরিয়াসিটিটা বা ওই যে আনস্টেবিলিটিটাকে আমরা যখন অ্যাডাপ্ট না করি, বা আমাদের কিউরিয়াসনেসটাকে যখন আমরা হচ্ছে ওপেন না করে দেই, তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি লিমিটেড হয়ে যায়। যেমন এআই নিয়ে আমরা অনেকেই বলি আর কি, একটা কিউরিয়াস একটা সেক্টর, এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব সেটা অল্প কিছু মানুষজন, 5-10% মানুষজন এক্সপ্লোর করতেছে, আর 50-60% মানুষ হচ্ছে জানেই না কিছু একটা, আর 20-30% নিয়ে ভয় পাচ্ছে আর কি। তো ভয় যখন আমরা পাবো তখন আমাদের কি হবে, আমাদের ওই এক্সপ্লোর করার মাইন্ডসেটটা নষ্ট হয়ে যাবে।
তো এই জন্য অনেকে চিন্তা করছে বিবিএ এত গ্রাজুয়েট হচ্ছে, অথবা ডিজিটাল মার্কেটিং আমরা এটা সেটা করতাম, এই জিনিসটা হচ্ছে হয়তো এআই এসে খেয়ে দিবে আর কি। কিন্তু ওভাবে চিন্তা করতেছেন আমরা যে মার্কেটিং করতেছি এটা সেটা করতেছি, বা বিবিএ রিলেটেড যে কাজগুলো করতেছি অনেকগুলো ব্রাঞ্চ আছে, ব্র্যান্ডিং, মার্কেটিং, ফাইন্যান্স আছে, আর অনেকগুলো এইচআর আছে, অনেকগুলো জিনিস আছে। সব সেক্টর কিন্তু শেষ হয়ে যাবে না, প্লাস আমাদের একটা গ্লোবাল অপরচুনিটিও কিন্তু আমাদেরকে দিচ্ছে। যেমন তোমার নিজের ক্ষেত্রে তুমি একটা সময় গ্রামীণ ফোনে কাজ করে করে তুমি থাইল্যান্ডে ছিল লম্বা সময়, একটা সময় সেখানে কাজ করতে ইন্টারন্যাশনাল হিসেবে আর কি। ওই জায়গাটা আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে। সো তুমি একটা খুব ভালো জায়গায় কাজ করতেছিলা, খুবই রিনাউন্ড একটা গ্লোবাল একটা কোম্পানিতে, সেখান থেকে তুমি আবার একটা এডটেকে আসলা, 10 MS 10 মিনিট স্কুলে আসলা আর কিছু। এই ডিসিশনটা মেকিং করার এলিমেন্টস গুলো কিরকম ছিল? ইটস ডেফিনেটলি ইটস এ ডিফারেন্ট ডিরেকশন। যে আমি থাইল্যান্ডে আছি, আমি একটা মানে থাইল্যান্ড মানে বিষয় হচ্ছে যে আমি একটা ক্যারিয়ারের ল্যাডার হিসেবে আছি, আমার হয়তো নেক্সট স্টেপটা হয়তো অন্যদিকে একটা দিকে যাবে আর কি সেখান থেকে। সো ইটস কুড বি ইজিলি প্রজেক্টেবল, যেহেতু একটা খুবই মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, মানে ইট হ্যাজ এ ডিফাইন্ড পাথ। অ্যান্ড 10 মিনিট স্কুল একটা খুবই নাম করা একটা প্রতিষ্ঠান হইলেও ইট হ্যাজ সাম রিস্ক, রাইট? স্টার্ট আপ ইন নেচারের মধ্যে আর ভালো আছে খারাপ আছে। তো ওই মুহূর্তে এই টাইপের ডিসিশন, ট্রানজিশন পয়েন্টে হাউ ইউ মেড ইউর ডিসিশন, হোয়াট আর দ্য ডিফারেন্ট প্যারামিটার ইউ লুকড ইনটু ইট। এবং আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় আমাদের ডিসিশন মেক করতে হয়, সেটা আর্লি স্টেজেও করতে হয়, একটু ম্যাচিউর স্কেলে গিয়ে করতে হয়, পার্সোনাল লাইফে অনেক ক্ষেত্রে করতে হয়, বিয়ে শাদী এর সাথে করবো কি করবো না, ফ্যামিলি মানতেছে না, মানে উই নিড টু মেক ক্রিটিক্যাল ডিসিশন, অ্যান্ড দ্যাট ডিসিশন means a lot for the entire life. Sometimes it turns out good, sometimes it turns out bad. Nobody can ultimately decide go to the future and then find out exactly bhalo hobe na kharap hobe, but still present you need to make decision. It's better to make the decision other than কিছু মানুষ হচ্ছে কনফিউজ হয়ে ডিসিশনটাকে এত লম্বা করে ফেলে, এটা করতে 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 খুবই মানে একদম অ্যানালাইসিস প্যারালাইসিস লেভেলে নিয়ে যায় আর কি। সো হাউ ইউ মেড দিস পার্টিকুলার ডিসিশন, অথবা আরো অনেক ট্রানজিশন পয়েন্টে হোয়াট ইজ ইউর style of making critical life decision? Yeah, no, I think it's a very important question. So 10 minute স্কুলটা যদি বলি, এটা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হিসেবে কাজ করবে। আমরা অনেক সময় মনে করি যে আমাদের ডিসিশন যখন একটা লাইফে মেক করি, সেটা ওই সময় যে ভ্যারিয়েবল গুলো থাকে সেই ভ্যারিয়েবল গুলোর উপর ভিত্তি করে আমাকে করতে হয়, বাট আসলে একটা ডিসিশন কিন্তু আমরা নেই বিকজ অফ আ লট অফ থিংস দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন ইন দ্য পাস্ট, এবং সামটাইমস আ ডিসিশন ইজ ইন দ্য মেকিং, যেটা আসলে তৈরি হওয়া শুরু করে আরো অনেক আগে থেকে, আমাদের মাথায়, আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের সাকসেসে, আমাদের ফেলিয়ারে, সবকিছু মিলিয়ে আমরা যখন একটা পরবর্তী একটা 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 ক্রান্তিকাল হোক কিংবা একটা ট্রানজিশন পয়েন্ট হোক, একটা ক্রস রোড হোক, সেইখানে একটাকে আমরা একটা ডিসিশন নিই। 10 মিনিট স্কুলের যে গল্পটা সেটা এরকম যে আমি আয়মানকে মিট করি 2015 সালে। আমি আয়মানকে 2015 সাল থেকে মেন্টর করছি অ্যাকচুয়ালি। সো অন এন্ড অফ ওকে আমি সবসময় ওকে সবসময় ভালো লাগতো, এবং আমি অলওয়েজ চাইতাম যে আয়মান ওর প্রোডাক্টটাকে নিয়ে যেন আরো বড় কিছু করতে পারে। সো অলওয়েজ রেগুলার আমি যোগাযোগ করতাম, কথা বলতাম। ইনফ্যাক্ট ওই পুরো সময়টাতে আমাকে প্রায় সময় আমাকে বলতো, ভাই চলে আসেন আমরা একসঙ্গে বানাই টানাই। বাট ওই সময়টা একটা not for profit company ছিল। It was like it was not a registered company. It was like a self proprietor company, এবং it was also like an NGO style বা not for profit মডেলে কাজ করছো। বাট আমি তখন অনলি চাকরি করছি, আমার জন্য এটা একটা বড় স্টেক ছিল যে আমি চাকরি ছেড়ে আমি একটা নট ফর প্রফিটে যাবো কিনা। সেকেন্ড হচ্ছে কি, আই অলসো টোল্ড হিম যে ওই পুরো 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত অনেকবার আমাদের কথা হয়েছে। অনেক সময় আমি ওকে ফোন করে আমাকে উপদেশ দিত, যখন ওকে ফোন করে কথা বলতাম, ওর যখন আগের রবির সাথে কাজ করতো, যে আমি বলতাম দেখো আমি তো কর্পোরেটে কাজ করি, আমি জানি যে স্পন্সরশিপের টাকা কিন্তু কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে, তুমি কিন্তু এখন স্পন্সরশিপ টাকাতে চলতে পারবে না, সো তোমাকে ফর প্রফিট মডেলে যেতেই হবে, আদারওয়াইজ তুমি একসময় আটকায় যাবা। সো এটাই আমি সবসময় বলতাম। এন্ড দেন কোভিড হলো। কোভিড হওয়ার পরে স্পন্সরদের টাকাগুলো অলরেডি প্রথমেই ওই সিএসআর ফান্ডগুলো বাদ হওয়া শুরু করলো। 10 মিনিট স্কুল রিয়েলাইজ করলো যে এখন আমরা সার্ভাইভ করাটা আর সম্পূর্ণ আমাদের সিএসআর এর ফান্ডের উপর নির্ভর করলে হবে না, আমাদের নিজে থেকে টাকা জেনারেট করতে হবে। সো ওই সময় যেহেতু আয়মান এবং আরেকটা কো ফাউন্ডার রাইদ, ওরা কখনো আগে কোথাও কাজ করেনি, চাকরি করেনি, এবং ওরা ফর প্রফিট তো করেনি বিকজ ওরা নট ফর প্রফিটে কাজ করছে। সো কমার্শিয়ালাইজেশন বা একটা এন্টায়ার বিল্ডিং কমার্শিয়াল প্রোডাক্টস ফ্রম প্রাইসিং থেকে শুরু করে অল দ্য ওয়ে টু ডেলিভারিং এ প্রোডাক্ট। কারণ আগে 10 মিনিট স্কুল ছিল একটা কন্টেন্ট মিডিয়া কোম্পানি।
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে, প্লাস একটা সোশ্যাল একটা চ্যালেঞ্জও আছে। এতদিন ফ্রি সার্ভিস দেওয়ার পরে হুট করে টাকা চার্জ করা শুরু করলে পাবলিক ইমপ্রেশনেরও একটা ফ্যাক্টর কিন্তু থাকে। সো এটার কারণে তখন ওই একই সময় আবার দ্য ইন্টারেস্টিং ট্রানজিশন হচ্ছে গিয়ে যে ওই সময় আয়মান জানে যে ওকে এখন এটাকে ফর প্রফিট করতে হবে। ওই সময় আমাদের সেকোয়ার সাথে একটা কথা হলো, 2020 সালের কথা বলছি, যে তোমরা যদি তোমাদের কোম্পানিকে ফর প্রফিট হিসেবে রেজিস্টার করে তোমরা যদি এই নাম্বারগুলোকে চেস করে নাম্বারগুলোকে হিট করতে পারো 1 বছরের মধ্যে, তাহলে আমরা তোমাকে আমাদের এক্সেলারেটর প্রোগ্রামে কনসিডার করব। সো তখন আয়মান যখন এটা নিয়ে কাজ করা শুরু করলো, ওর মনে হলো এখন সামান ভাইকে বলতে হবে, সামান ভাই আই নিড ইউ হেল্প। সো আমাকে তখন, আমি থাইল্যান্ডে, ও আমাকে ফোন করে বললো 2020 সালে যে ভাইয়া আমাদের তো এখন এখানে হেল্প লাগবে, ইউ নিড টু কাম এন্ড হেল্প আস, কি করা যায়? তখন আমি বললাম যে মেবি আমি অ্যাডভাইজার হিসেবে জয়েন করি, যেহেতু আমি এখানে চাকরি করছি, তো আমি তো ফুল টাইম জয়েন করতে পারবো না, বাট আইল গিভ ইউ লট অফ টাইম। সো তখনই আমি 2021 সাল থেকে অ্যাকচুয়ালি 10 মিনিট স্কুলে যদিও অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, কিন্তু আমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা সময় দিতাম 10 মিনিট স্কুলে, একটা ফুল টাইম ইকুইভ্যালেন্ট, এবং আমি উইকেন্ডেও কাজ করতাম। মানে আই ইউজ টু ওয়ার্ক লাইক এ কো-ফাউন্ডার বাট ইন স্টেলথ মোড, মানে পাবলিক ক্লিয়ার জানা ছিল না আর কি। সো তখন যেটা হলো যে এই যে আয়মান আমাকে যখন বললো, ও আমাকে বলার মেইন কারণটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে যে ও জানে যে সামান ভাই অলওয়েজ ওয়াজ প্যাশনেট অ্যাবাউট ক্যাপাসিটি বিল্ডিং, স্কিলস ডেভেলপমেন্ট। আমার প্রথম স্টার্টআপ কিন্তু ছিল বাই দ্য ওয়ে কল ইন্টার্ন সিটি, 2010 সালে আমি লঞ্চ করি, যেটা বাংলাদেশের প্রথম অনলাইন ক্রাউডসোর্স ট্যালেন্ট সার্চ প্ল্যাটফর্ম। So I was trying to build the LinkedIn for university students. 2010 সালে। So these are before all the startups in Dhaka, before all the edtechs and everything. So এই যে আমার একটা হচ্ছে যে আমার এডুকেশন নিয়ে আমার অবসেশন, এডুকেশন নিয়ে কাজ করা। দ্বিতীয়ত হচ্ছে আমার স্কিলস এর প্রতি একটা কমপ্লিটলি বড় একটা, আমি 15,000 ইউনিভার্সিটি স্টুডেন্টকে ট্রেনিং করেছি আমার কর্পোরেট ক্যারিয়ার থাকা অবস্থায়, বিভিন্ন রকম সেশনে অ্যাটেন্ড করে, বিভিন্ন রকম প্রোগ্রাম করে, ট্রেনিং করে। সো এটা আমার ছিল মানে অফলাইন। সো আমার গোলটাই ছিল হচ্ছে গিয়ে যে কি করে আমি দেশকে দিতে পারি, এবং আমার এটা জানতো খুব ভেরি ইজিলি। সো ইনভেস্টর বললো উই নিড সামবডি যার এক্সপিরিয়েন্স আছে এবং যে অলসো ইজ এক্সট্রিমলি প্যাশনেট টু বিল্ড দিস স্পেস। সো চিন্তা করেন আয়মানের একটা টাইমিং রাইট হলো যে ওর একটা মানুষ লাগবে। ইনভেস্টর বললো তোমাকে একটা অনবোর্ড করতে হবে এমন একটা মানুষকে যে তোমাদের সাথে কানেক্টেড এবং তোমরা বিশ্বাস করো, এবং সামবডি হু ইউ থিঙ্ক ইজ কেপেবল অফ টেকিং দ্য বিজনেস ফরওয়ার্ড, এবং তোমাদের ভিশন অ্যালাইনমেন্ট থাকতে হবে, কারণ ভিশন অ্যালাইনমেন্ট না হলে হবে না। সো দ্যাটস এক্স্যাক্টলি ওয়াজ অল অ্যালাইনড এট দ্য সেম টাইম। সো বিকজ অফ মাই ভিশন অ্যালাইনমেন্ট, এবং আমি সবসময় বাংলাদেশকে দিতে চেয়েছি, আই অলওয়েজ ওয়ান্ট টু গিভ ব্যাক টু মাই কান্ট্রি। আমি কিন্তু চাইলে 10 মিনিট স্কুলে না জয়েন করে নিজেদেরকে এডটেক দিতে পারতাম, যে কোম্পানি আমি 100% মালিকানা হতে পারতাম, কিন্তু সেটা না করে আই ডিসাইডেড টু ওয়ার্ক with a person, with a team, এবং who is 8-9 years younger than me. So I'm much old. I'm giving away my age. I'm a Buddha. So by leaving my career, leaving my job, because it felt that this is the right opportunity to build and rebuild the future of education in Bangladesh. So vision alignment, intention alignment, some past action যেগুলো আমরা করেছি, যেগুলো all came together, and you need to go with your gut feeling. আমরা সবসময় যেটা করি, এখানে একটা এক্সাম্পল যেটা আপনি বলছেন যে আমার অন্য ক্যারিয়ার দিয়ে যদি বলি, আপনি তো আমার ক্যারিয়ারের কথা চিন্তা করেন, আমি তখনই যেই চয়েসটা নিয়েছি সেই চয়েসটা ওই সময় অনেক সীমিত আকারে পপুলার ছিল। আমি গ্রাজুয়েট করার পর আমার বিএটি আর ইউনিলিভার অপরচুনিটি ছিল, আমি ওটা ফেলাই দিয়ে গেছি প্রথম আলোতে। বিওয়াইএলসি যখন কেবল শুরু হচ্ছে, এজাজ ভাইয়ের বাবার বাসার গেস্ট রুম থেকে 10 ফিট বাই 10 ফিট রুম, সেখানে আমি জয়েন করেছি যখন কোম্পানির নামটাও কেউ বলতে পারতো না। কিবিতে যখন জয়েন করেছি, এটা ওয়াজ এ ওয়াইম্যাক্স স্টার্টআপ। ওয়াইম্যাক্স এজ এ টেকনোলজি জাস্ট 1 বছর আগে কমার্শিয়ালাইজ করেছে ওয়ার্ল্ড ওয়াইড, ওইখানে ঢুকছি। জিএনআর একটা অ্যাড নেটওয়ার্ক, বাংলাদেশের লোকালি বিল্ড অ্যাড নেটওয়ার্ক, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজি। যখন বাংলাদেশে স্টার্টআপ শব্দটাই মানুষ বোঝানো পারে হোয়াট ইজ স্টার্টআপ। গ্রামীণ ফোনে গিয়ে ডিজিটাল বানাচ্ছি, যখন গ্রামীণ ফোনে সবাই হচ্ছে গিয়ে সেলিব্রেট করছে যে ওদের এক্সিস্টিং বিজনেস। থাইল্যান্ডে গিয়ে আমি ডিজিটাল ফার্মার প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, থাইল্যান্ডের বিগেস্ট, ওদের ফার্স্ট ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড লঞ্চ করেছি, ইভি ইলেকট্রিক ভেহিকল বাইকের কানেক্টিভিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছি। দিস আর অল ফার্স্ট টাইম ইন থাইল্যান্ড। সো আই ওয়াজ বেসিক্যালি অলওয়েজ ট্রাইং টু ডু সামথিং ওয়েন ইট ওয়াজ ভেরি আর্লি স্টেজ। আমরা সবাই করি কি, ওয়েট করি মানুষের ভ্যালিডেশনের জন্য, যে এই জায়গাটা কেউ আসুক, আইসে একটু বড় হোক, এটা একটু মানে স্টেবল হোক। বাট যখন এটা স্টেবল, তখন এটা ক্রাউডেড, দেন এভরিবডি ইজ ডুইং ইট।
ক্রাউডেড এবং গ্রোয়িং এর অপরচুনিটিটা খুব কম থাকে আর কি, মানে স্কোপটা কম থাকে। So I would rather be কারণ আমরা যদি গাছটা no, please continue আর কি। No, sorry. So I would rather be big in a small pond than small in a big pond. Simple as that. So এটাই বলতে চাচ্ছিলাম। বড় পুকুরের ছোট মাছ হওয়ার চাইতে ছোট পুকুরে বড় মাছ হওয়া বেটার। এবং আর্লি স্টেজে ঢুকলে যে সুবিধাটা হয় যে ইউ গেট লাইক এ মোর স্কোপ টু গ্রো আর কি। গাছটা যখন বয়স্ক হয়ে যায় তখন আমাদেরকে ট্রিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং প্রচুর শুভাকাঙ্ক্ষী চলে আসে আর কি, বা সুবিধার ভাগিদার অনেকে চলে আসে। কিন্তু ছোট থেকে নার্চার করলে সে তার মতো করে স্কোপটাকে ডিফাইন করতে পারে আর কি। সো আমরা একটা লম্বা জার্নি সম্পর্কে জানলাম, অনেক কিছু সম্পর্কে জানলাম, এবং আমরা কিভাবে কনক্লুশনটা ড্র করতে পারি যে বিবিএটা তখনই স্ক্যাম যখন হচ্ছে ইউ আর নট ইউটিলাইজিং দ্য বিবিএ yourself. So you are kind of like only becoming a output of BBA. Rather, if you use this as a vehicle, যেটা দিয়ে আমি একাডেমিক পড়াশোনা করে একটা ডিগ্রিটা নেওয়ার পাশাপাশি আমি ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করব, আমার চারপাশের জিনিসগুলোকে এক্সপ্লোর করব, অপরচুনিটিগুলোকে গ্র্যাব করব, সেটা আমার ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব দিয়ে হোক, আউটসাইডের ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস হোক, এবং যেটার বাই প্রোডাক্ট হিসেবে আসলে আমি একটা পার্সন প্রোডাক্ট হিসেবে তৈরি হব, যেখানে আমি তৈরি হব আদার দেন বিবিএ তৈরি হবে। তো আমি যদি আমাকে তৈরি করতে পারি তখন ইটস বিবিএ অর অন্য কোনো মেজর সেটা আসলে বড় একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে না। ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে অ্যান্ড স্কোপ। সেটা হইতে পারে একটা বড় একটা এডটেক কোম্পানির সিও, হইতে পারে একটা বড় একটা মাল্টিন্যাশনাল টেলকোর একটা ইনোভেশন উইং এর হেড হইতে পারে, আবার একটা স্টার্ট আপের খুব স্টার্টিং লেভেলের একটা পার্সন হইতে পারে। সো থ্যাংক ইউ সালমান, আমরা একটা লম্বা সময় আলোচনা করলাম বিবিএ এবং তোমার লাইফের জার্নি হিসেবে। নেক্সট যারা আসলে এই সময়টাতে খুবই ডাইনামিক ভাইব্রেন্ট একটা টাইমে ইউনিভার্সিটিতে আছে, স্পেশালি বিবিএ পড়তেছে, তাদের জন্য ফাইনাল কোনো একটা উপদেশ বা সামারি বা গাইডলাইন বা নিজের লাইফ থেকে কোনো একটা যদি সাজেশন নিতে পারো, অথবা তুমি নিজেও যদি এখন বিবিএ তে পড়তা, সেই ওয়েস্ট ইউনিভার্সিটিতে হোক বা কাছাকাছি টাইপের কোনো একটা ইউনিভার্সিটিতে হোক, তাদের জন্য তুমি আসলে কি সাজেশনটা দিতা? সো আই থিঙ্ক আমি যে কাজটা সবচেয়ে প্রথমে করতাম সেটা হচ্ছে গিয়ে আমি যে প্রত্যেকটা ইনপুট এর আউটপুটের মেজারটা খুব ইম্পর্টেন্ট। সো আমি বিবিএতে পড়ে কত টাকা খরচ করছি, আমার অন এভারেজ যেটা বলেছিলাম 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করছি, প্লাস আমি 4 লাখ টাকা খরচ করছি হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটি 4 বছরের পড়াশোনার সময়, 10 লাখ টাকা আমার ডেট। আমি গ্র্যাজুয়েট করতেছি বিবিএ পাস করে উইথ এ ডেট আন্ডার মাই নেম 10 লাখ টাকা, মাইনাস 10 লাখ। এবং আমার চাকরির যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে কিংবা লং টেল ইউনিভার্সিটি, তাদের প্রথম চাকরির যদি চাকরি প্রথম মাসে পায়, পেতে পেতে 6 মাস 1 বছর লেগে যায়। যারা চাকরি পাচ্ছে তাদের মিডিয়ান স্যালারি হচ্ছে গিয়ে 19,500 টাকা, আর যারা হচ্ছে গিয়ে ভালো ইউনিভার্সিটি থেকে একটু ভালো জায়গা থেকে পাশ করছে তাদের মিডিয়ান স্যালারি হচ্ছে গিয়ে 33,000 টাকা। এটা হচ্ছে বাংলাদেশের রিয়ালিটি। বাট আউটলায়ার যারা 50, 60, 70, 80,000 টাকা পাচ্ছে, এটা হাতে গোনা খুব কম। তার মানে হচ্ছে গিয়ে আমার এন্টার বিবিএ পড়াশোনার যে টাকাটা আমি খরচ করে বিবিএটা পড়ছি, এই টাকাটার একটা আরওআই ক্যালকুলেট করতে হবে, যে আমি এই আরওআই দিয়ে কি যে আরওআইটা পাচ্ছি সেটা কি আমার অ্যাকসেপ্টেবল আরওআই কিনা। আমার মতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিবিএ ছেলেবেলা বুঝে উচিত আরওআই কি জিনিস না। আমি বলবো যে তুমি যদি জীবনে চাকরি করে খেতে চাও, তোমার চাকরির আরওআইটা হতে হবে একটা ভালো জায়গায়, একটা রেসপেক্টেবল স্যালারি পেয়ে, যেখানে একটা গ্রোথ অপরচুনিটি আছে, সেই চাকরিতে ল্যান্ড করা। সেই চাকরিতে ল্যান্ড করার জন্য তোমার যা স্কিল, যে নেটওয়ার্ক, যে ট্রেনিং, যে স্কিল ডেভেলপ করা লাগবে, সেটি ডেভেলপ করাটা শুধু একমাত্র সিম্পল গোল হওয়া উচিত। বিকজ ইউ ওয়ান্ট টু বিল্ড এ ক্যারিয়ার। ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, আমি বলবো যে ইউ হ্যাভ টু বাইট দ্য ফার্স্ট অ্যাপল অফ বিকামিং অ্যান এন্টারপ্রেনার, হুইচ ইজ দ্য অ্যাপল অফ লার্নিং হাউ টু টেক রিস্ক। রিস্ক হচ্ছে তুমি প্রতি মাসে, প্রতি কোয়ার্টারে, প্রতি সেমিস্টার ফি দিয়ে যাচ্ছ, তুমি একটা সেমিস্টার একটা গ্রেড পাচ্ছ, কিন্তু সেই সেমিস্টার ফি এর টাকা 30, 40, 50,000 টাকা তোমার একটা সেমিস্টারের ফি, সেইটা দিয়ে তোমার আরওআই হচ্ছে 0। লিটারালি তুমি জীবন ইউজ করবা না। অথচ তুমি সেই টাকাটা যদি খরচ করে তুমি একটা মানুষকে ধরে বলে যে ভাই আপনি আমারে আজকে শিখাবেন আমার এন্টারপ্রেনারশিপ, আপনি আমাকে শিখাবেন এইটা, দ্যাট প্রবাবলি উইল বি এ মাচ বেটার। আমি ইনফ্যাক্ট আই উইল এনকারেজ এই যে বিবিএ স্ক্যাম যারা বা বিবিএ যারা ফলো করতে চাচ্ছে, তাদেরকে আমি বলবো দরকার হইলে বাপ মাকে কনভিন্স করে
টাকাটা দিয়ে অকাম করে না ভাই প্লিজ, এটা আমার আই ডোন্ট টেক রেসপন্সিবিলিটি। একটা সেমিস্টার দরকার হলে ড্রপ দিয়া ওই সেমিস্টারে ওই টাকাটা দিয়ে ব্যবসা করো, বা ওই টাকাতে একটা স্কিল শিখো, ওই টাকাতে একটা এন্টারপ্রেনারশিপ হওয়ার চেষ্টা করো। মেবি না, ওটা কিন্তু সেমিস্টার ড্রপ না দিয়েও কিন্তু করতে পারে আর কি। সে কিন্তু একটা বিবিএর স্টুডেন্ট যদি যদি তার জিপিএ 3.25 মেনটেন করতে চায়, ইভেন 3.5 মেনটেন করতে চায়, তাকে কিন্তু ক্লাস করার পাশাপাশি বাসায় এসে বেবি 2 ঘন্টা পড়াশোনা করলে হলো, 3 ঘন্টা পড়াশোনা করলে হলো, উইথ ডিউ রেসপেক্ট আর কি। যারা খুব ভালো করতেছে তাদের হিসাব আলাদা। তার মানে একটা পার্সন চাইলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা বের করে ফেলতে পারে একটা এভরি সিঙ্গেল ডেতে। তার ক্লাস কতক্ষণ হয়? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, বেশি ক্লাস হয় না। দিনে সে 8 ঘন্টাও যদি ঘুমায় তারও 8 ঘন্টা কিন্তু সলিড থাকে, প্লাস উইকেন্ড তো আছেই। এবং শুরুর দিকে কাজগুলো হচ্ছে তাকে একদম রিগোরাস ইনভলভমেন্ট লাগে না, ফ্রেন্ডরা মিলে একটা কিছু শুরু করে দিতে পারে, অনেক কিছু অনলাইনে করে, খুচরা টুচরা অ্যাপ কমার্স একটা শুরু করে ফেলতে পারে। আমি অনেক ছেলেপেলে দেখি টি শার্ট বিক্রি করে, এটা বিক্রি করে, সানগ্লাস বিক্রি করে, ছোটখাটো জিনিস বিক্রি করে, এবং মোস্ট অফ দ্য কেসে দেখা যায় ওদের ইনভেন্টরিও থাকে না, ওরা জাস্ট মার্কেটিং চ্যানেল হিসেবে তৈরি করলো। ইউ নিড টু ডু দিস এক্সপেরিমেন্ট আর কি। এক্সপেরিমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যখন ইউ রিচ দ্য ক্রিটিক্যাল মাস, at that time you may consider to মানে টেক এ ব্রেক। কারণ আদারওয়াইজ অনেকে দেখা যায় যে আই ডোন্ট হ্যাভ এ সলিড পাথ, এক্স্যাক্টলি কি করবো না করবো সেমিস্টার ড্রপ দিয়ে বসে আছে, এটা বোকামি। তুমি প্যারালালি কাজটা করে 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 আসো, এসে যখন দেখবা যে ওকে আমি একটা জায়গায় গেছি যেখানে আমার কাছে ডিমান্ড হচ্ছে ডেইলি 8 ঘন্টা দিয়েও আমার পোষাচ্ছে না, আমার হয়তো 12-14 ঘন্টা লাগতেছে, নাও আই ওয়ান্ট টু টেক দ্য চান্স হোয়েন ইউ অলরেডি হ্যাভ দ্যাট লেভেল আর কি। সো লেভেলটা অ্যাচিভ করার চেষ্টা করো। তারপরে সালমান যেটা বললো সেটা অবশ্যই ট্রাই করে দেখো, ইউ নেভার নো, তোমার অনেক বেশি মজা লাগতে পারে, আবার ইউ ক্যান কাম ব্যাক এগেইন। আবার অনেক ক্ষেত্রে তোমার এত বেশি টাকা হইতে পারে যে তুমি নিজের টাকা দিয়েই আসলে সেমিস্টারের ফি তো দেওয়ার পাশাপাশি বাপ মাকে দিয়ে ফেলতে পারতো, সেটা কিন্তু অনেক এক্সাম্পল আমরা দেখতেছি, স্পেশালি এডুকেশন সিস্টেমের মধ্যে ছেলেপেলেগুলো ঢুকে যাচ্ছে, টিচিং এর দিকে ঢুকে যাচ্ছে, এবং আরো অনেক অনেক জিনিসের মধ্যে ঢুকে যাচ্ছে। সো ইয়েস, সেমিস্টার ব্রেক নেওয়ার আগে, সেমিস্টার ব্রেক নিয়ে যে কাজটা তুমি করতে চাবা সেই এনাফ কাজ এবং ফ্লোটা তোমার রেডি আছে। আমি কন্টিনিউ করো, সরি একটু ইন্টারাপ্ট। নো ইটস পারফেক্ট। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে ওই ব্রেকের কনসেপ্টটা বা এটা থিওরিটা হচ্ছে গিয়ে যে আমি যে সময়টা সেমিস্টারে টাইম স্পেন্ড করে যে কোর্স কমপ্লিট করে যে গ্রেড পাচ্ছি, ওটার আরওআইটা ভার্সেস একটা ওই সেমিস্টার সমতুল্য একটা সময় এবং সেমিস্টার সমতুল্য টাকা দিয়ে আমি একটা নিজে প্রকৃত স্কিল শেখা, যে স্কিলটা আসলে আমার ব্যবসায় হোক ক্যারিয়ারে হোক লাগবে, দ্যাট ইজ এ মাচ বেটার ইনভেস্টমেন্ট। আমি ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি। এবং আমার কাছে অনেক সময় মনে হয় যে আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ওই অডিটটাই করে না, ওই ম্যাপিংটাই করে না, যে আমার স্কিলস ম্যাপটা কি, আমার স্কিলসে আজকে আমি কোন জায়গায় আছি। সো আমি যখন ওই যে কোনো রকম ট্রেনিং করে, আমি অ্যাকচুয়ালি কারেন্টলি এস বি স্পিক আমি অ্যাকচুয়ালি আই এম ওয়ার্কিং অন মাই একটা এন্টারপ্রেনারশিপ একটা ক্যারিয়ারে একটা প্রোগ্রাম লঞ্চ করছি, যেটা হচ্ছে কি এনিবডি ওয়েদার ইউ আর we want to pursue an entrepreneurship career or a business career or an engineering career, it's a I'm calling it career OS, career operating system. So a career OS টা basically the goal হচ্ছে কি যে regardless of your track এই জিনিসগুলা তোমাকে ইন্টারভিউতে, চাকরিতে, চাকরির প্রমোশন পেতে, ভালো পারফর্ম করতে এবং একটা ভালো জায়গায় যেতে লাগবেই। দিস আর নন নেগোশিয়েবল। এই নন নেগোশিয়েবল গুলোই কখনো আমরা জানি না, জানার পরেও কোন লেভেলের যোগ্যতাটা হওয়া উচিত সেটা জানি না, সেটা জানার পরেও সেটা কোত্থেকে আয়ত্ত করতে হবে বা শিখতে হবে সেটা জানি না, এবং এটা যে আসলে আমি শিখতে পারছি যে লেভেলের দরকার সেটাকে যাচাই করার জন্য আমার কোনো জায়গা নাই। সো আমি ওইটাই ডিজাইন করছি। আমার সবসময় মনে হতো যে আচ্ছা আমি যদি একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে, একটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিবিএ স্টুডেন্ট হয়ে, আমি যদি কোন রকম মামা চাচা দাদা দাদি না থেকে, আমার যদি সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন ফলোয়ার্স না থাকায় সত্ত্বেও আমি যদি ইস্ট ওয়েস্ট থেকে পড়াশোনা করে, আমার যখন আমি থাইল্যান্ডে ছিলাম, মানে আমার জীবনের প্রথম স্যালারি ছিল হচ্ছে গিয়ে 25,000 টাকা প্রথম আলোতে, তারপরে বিবাইলসিতে ছিল হচ্ছে 20,000 টাকা। মানে আমি পিছনে গেছি বিকজ মাই লার্নিং অবসেশন ওয়াজ সো হাই। বাট তখন আমার ফ্রেন্ডরা হাসাহাসি করছে যে পাগল, মানে আমার কন্টেম্পোরারিটা 50, 60, 70, 80,000, 1 লাখ টাকা স্যালারি ড্র করছে। আমি ইচ্ছা করে আই টুক ইট ব্যাক রাউট, যে আগে শিখি নেই। And then from there, by the time I went to Grameenphone, by the time I went to, let's say, DTAC, my salary was 1,000x bigger, like literally. And I was getting paid way higher than anybody would imagine, to be honest. So it only happened because of my strategic decision to learn what was more important and
to invest my time, my network, my connection, and my anything and everything that I could deploy to acquire that skill. এবং এটাই আমরা করি না, আমরা জানি, কিন্তু আমরা সবাই ওই যে জ্ঞান পাপি, আমরা ওই সবাই জানি কিন্তু কি করতে হবে, কিন্তু এটা করার জন্য সুযোগ পাই না। ওই জিনিসটাই করে না, যে জিনিসটা আমরা আসলে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট সেটাতে ফোকাস করে না। এবং শর্ট টার্ম ভ্যালুটা আমরা সবসময় দেখার চেষ্টা করি, যে আমার একটা লং টার্মে গিয়ে হয়তো 4-5 বছর পরে একটা ভ্যালু দিবে, সেটার দিকে ফোকাস না করে এখন হয়তো 5,000 টাকা স্যালারি বেশি পাওয়ার ডেফিনেটলি ভ্যালু আছে, কারো নেসেসিটিও থাকতে পারে, তাদের ফোকাসও থাকতে পারে, দ্যাটস টোটালি রেসপেক্টেবল। বাট ইফ ইউ লুক ইনটু ইন এ বিগার পিকচার, অনেক ক্ষেত্রে একটা ছেলে পেলে একজন হয়তো বিজনেস করতেছে, আরেকজনের কাছে হেল্প চাইছে, প্রথম থেকে জিজ্ঞেস করে আমার লাভ কি? তুমি যে শিখবা এটাকে আমরা কখনোই ভ্যালু করতেছি না, যে আমরা ফ্রি আমার বেকার খাটাই নিচ্ছে। ফ্রি বেকার খাটানোর পক্ষে আমি না, সেটা ঠিক আছে, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম হোয়েন ইউ আর ওয়ার্কিং উইথ সাম এন্টারপ্রেনার, সে রিস্ক নিচ্ছে, তুমি পাশ থেকে বুঝতেছো ক্যালকুলেশন কি, সে কিভাবে ডিল করতেছে, তাকে হয়তো সাজেশন দিচ্ছ, তোমার বুদ্ধিটা হয়তো অনেক ক্ষেত্রে কাজে লাগতেছে অথবা কাজে নাও লাগতেছে না, বাট ইউ গেট এন হ্যান্ডস অন ট্রেনিং। এবং পরবর্তীতে তুমি যদি বিজনেস করো তাহলে তো কাজে লাগবেই, এছাড়া তুমি চাকরি করলেও কিন্তু ইটস এ কাইন্ড অফ লাইক এ টেকিং রেসপন্সিবিলিটি, টেকিং ডিসিশন অ্যান্ড দেন এক্সিকিউটিং সাম রেজাল্ট এবং ক্যালকুলেটিং দ্য রিটার্ন অন ইউর এফোর্ট অ্যান্ড এভরিথিং ইজ কাইন্ড অফ লাইক ইউ আর পার্ট অফ এ বিগার বিজনেস। হয়তো এলিমেন্টটা তুমি দেখতেছো না, সেটা গ্রামীণ ফোনও কিন্তু একটা বিজনেস, একটা দেশের সরকারও কিন্তু একটা বিজনেস আর কি। এখন আমরা হয়তো ওইভাবে চিন্তা করি না যে সরকারি চাকরি মানে স্টেবল চাকরি, সরকারেরও কিন্তু টাকা পয়সা সবকিছু হ্যান্ডেল করতে হয়, লোন নিতে হয়, রেভিনিউ দেখতে হয়, ট্যাক্স কত আসছে, টাকা কত ছাপাইছে, কতজনকে দিছে, সবকিছু কিন্তু ক্যালকুলেট করে দেখতে হয়। সো সি দ্য ভ্যালু, ডেফিনেটলি মনিটারি ভ্যালু দেখার দরকার আছে, বাট মনিটারি ভ্যালু ছাড়াও তোমার স্কিল গেইন বা অপরচুনিটি গেইন, সেই জিনিসগুলো দিকেও আমরা একটু ফোকাস করার দরকার আছে। সেটা যদি আমরা ফোকাস করি তাইলে নাথিং উড বি স্ক্যাম unless you are allowing them to be scammed. Yes. So that's where I think we can stop. Thank you, Salman. It was a very pleasant discussion এবং অনেক কিছু শিখতে পারলাম, এবং তোমার নলেজ থেকে অনেক কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার নতুন জার্নির জন্য শুভকামনা থাকলো, এবং আরো হাজার উদ্যোক্তাদেরকে একটা সঠিক পথে নিয়ে গিয়ে একটা রিভলিউশন তৈরি করে ফেলতে পারবা, সেই শুভকামনা থাকলো। Thank you so much, Jongor bhai. It's a very happy and excited যে আপনার সাথে ফাইনালি এই পডকাস্টটা করতে পেরেছি। Thanks for inviting me.